আছে মডিউল প্যাকেজ, এবং তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফাংশন নিয়ে, এবং একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। এই অ্যাসাইনমেন্টটা কেউ করেননি আর কি। অ্যাসাইনমেন্টটা খুব বেশি কঠিন ছিল এরকম না, জাস্ট ছিল হচ্ছে জাস্ট একটা ক্যারেক্টার নিব, কিংবা আমরা একটা সেন্টেন্স নিব, সেই সেন্টেন্স থেকে আমরা আরেকটা ভ্যালু নিব হচ্ছে শিফট ভ্যালু, হয়তোবা 1 অথবা 2 5 এরকম দিয়ে একটা ক্রিপ্টোগ্রাফি, আমরা যেই ক্রিপ্টোগ্রাফির যে অ্যালগোরিদম করেছি, জাস্ট এরকম একটা অ্যালগোরিদম, খুব সিম্পল। যদি বুঝি আমরা খুব সিম্পল, আবার যদি করতে যাই খুবই সিম্পলি এটা করা যায় আর কি। জাস্ট আমরা একটা টেক্সট নিব, সেই টেক্সট থেকে একটা শিফট শিফট ভ্যালু নিব, সেই শিফট ভ্যালু নেওয়ার পরে জাস্ট আমাদের ওই শিফট ভ্যালু যেটা হবে, যেমন 2 যদি হয় তাহলে যদি এ যদি থাকে, আর শিফট ভ্যালু যদি হয় 2, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা আসবে এরকম: এ থেকে 2 শিফট পরে হবে, তার মানে হবে ডি। মানে বিসি একসাথে চেঞ্জ হয়ে হবে ডি। যেমন আমি একটা উদাহরণ এখানে এই যে এস শামিম দিয়েছিলাম, শামিমের পরে আউটপুট আসছিল ইউ। তো এস এর পরে কি? টি ইউ। সো 2 ঘর এরকম শিফট হবে, সরি এটা হচ্ছে সি, 2 ঘর এরকম শিফট হবে। এটা ছিল আমাদের আসলে প্রোগ্রামটা আর কি। আবার একইভাবে যদি বি পেতো তাহলে হবে 2 ঘর শিফট হবে। সো বি এর সাথে 2 যোগ করলে আমরা যেটা পাবো আর কি, বি+2 সমান সমান কত, সি+1 ডি। এটা ছিল প্রোগ্রাম। তো এই বিষয়ে তো সবার ক্লিয়ার ধারণা ছিল যে আমি যে প্রোগ্রামটা দিয়েছিলাম আমি এটাই চেয়েছিলাম। এই বিষয়ে তো সবার ক্লিয়ার। জি স্যার, এটা বুঝতে পেরেছিলাম স্যার। তো প্রোগ্রামটা কি দেখানোর দরকার আছে, নাকি আমরা আজকের ক্লাস শুরু করব? আর প্রোগ্রামটা দেখালে ভালো হয়েছে। আচ্ছা, খুব শর্টকাটে আমরা প্রোগ্রামটা দেখাই। প্রথমে আমরা বলেছিলাম যে একটা টেক্সট নিব আমরা কিবোর্ড থেকে, এবং একটা শিফট ভ্যালু নিব। নেওয়ার পরে আমরা আহ, একটা যে কোনো নাম দিব, মেসেজ দিব, টেক্সটটা দিব, দেওয়ার পরে এটার ভ্যালুটা যাতে ওই শিফট ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের চেঞ্জ হয়। তো সেই চেঞ্জ হলে তখন আমাদের যাতে এভাবে দেখা যায়, যেমন শামিম দিলাম 2 ঘর সরে এরকম যাতে দেখায় এরকম। এবং বলেছিলাম এটা একটা মডিউলের ভিতরে আহ, রাখতে, এবং সেই মডিউলটাকে আমরা কল করব। তো গত সেশনে আমরা আলোচনা করেছিলাম মডিউল নিয়ে। মডিউলটা আসলে একটা ফাইল, পাইথনের একটা ফাইল। সেই ফাইলের ভিতরে ক্লাস, ভেরিয়েবল, তারপর হচ্ছে যে মেথড থাকতে পারে। সেই মেথডগুলোকে আমরা অন্য আরেকটা ফাইল থেকে যাতে কল করে কাজ করতে পারি। যেমন আজকের ক্লাস যেটা শুরু হবে আমাদের, নাম নাম পাই, তারপর হচ্ছে পান্ডাস, যে ক্লাসগুলো আমরা করব সবগুলো আসলে এক একটা মডিউল। সো এই জন্য আসলে আগে মডিউলের ক্লাসগুলো করে তারপর আমরা আসলে ওই নাম পাইয়ের ক্লাসটা শুরু করতে যাচ্ছিলাম। সো আমাদের এই প্রোগ্রামের ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা মেসেজ নিতে। সো যেহেতু বলেছিলাম যে পুট দিস ইন, আগে প্রথমে আমরা প্রোগ্রামটা লিখি। আমরা আগে বলেছিলাম একটা টেক্সট নিব। সেই টেক্সটটা নিব কোথা থেকে? কিবোর্ড থেকে। তো কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমাদের নিয়মটা কি? ইনপুট লিখে ইন্টার, আমরা একটা দিলাম হচ্ছে ইন্টার মেসেজ, তো মেসেজ। যে- হ্যাঁ, সো ইন্টার মেসেজ হ্যাঁ। যখন আমরা এটা লিখবো, লেখার পরে কিন্তু আমাদের কিবোর্ড থেকে আমরা মেসেজটা এন্টার করতে পারবো। সো এরপরে আমাদের আরেকটা ভ্যালু নিতে হবে, সেটা হচ্ছে শিফট, SHIFT, শিফট। যেহেতু শিফট আমরা বলেছিলাম যে, এবং শিফট ভ্যালুর আমি লেখেও দিয়েছিলাম যে শিফট ভ্যালুটা কি নিব, 1 থেকে 25-এর মধ্যে যাতে আমরা নেই, সেই ব্যবস্থাটা করতে। কেন এটা করব? কারণ আমাদের ক্যারেক্টার আছে মোট হচ্ছে 26টা। সুতরাং আমাদের যদি 1 থেকে 25 পর্যন্ত না নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আমরা যেই রেজাল্টটা চাচ্ছি সেই রেজাল্ট হবে না। তো সেজন্য আমাদেরকে ইনপুট করে নিতে হবে আমাদের সেই ভ্যালুটা। সো আমরা ইনপুট করে সেই ভ্যালুটা যখন নিব, তখন আমাদের একটা প্রবলেম হবে, আমরা তো চাচ্ছি এখানে ইন্টিজার ভ্যালু। সুতরাং এটা যেহেতু ইনপুটের মাধ্যমে ক্যারেক্টার হয়, আমরা তাহলে একটা এখানে ফাংশন ইউজ করব, ইন্টিজার ফাংশন ইউজ করব, করে এটাকে ইন্টিজারে কনভার্ট করব। সো এটা হচ্ছে আমরা 2টা ভ্যালু ইনপুট করলাম। করার পরে এখন যেহেতু আমরা কাজ করব হচ্ছে শিফট নিয়ে, শিফটটা যদি আমাদের, এই জন্য প্রথমে আমরা শিফটটাকে জিরো জিরোতে ইনিশিয়াল করে নিব, যাতে কোনো কিছু না দেওয়া থাকলেও আমার শিফট ভ্যালুটা জিরো থাকে। সো জিরো করার পরে সমান সমান আমরা দিচ্ছি জিরো, সমান 0। এরপরে আমরা আহ, একটা লুপ চালাবো, হোয়াইল লুপ যদি আমরা চালাই বা ফর লুপ যাই চালাই না কেন, হোয়াইল দিয়ে আমরা বলবো যে আমাদের যে শিফট যেটা, এই শিফটটা জিরো যে পর্যন্ত থাকবে সেই পর্যন্ত আমাদের আউটপুট হবে।
সো যেহেতু আমরা শিফটের ভ্যালুটা জিরো করে নিয়েছি, সো আমরা শিফট যতক্ষণ জিরো থাকবে ততক্ষণ আমাদের এই হোয়াইলটা কাজ করবে। দেন আমরা এখানে এই শিফট ইনপুটটা আমরা নিব। সো আমাদের কোনো কারণে যদি এই 1 থেকে 25 এর মধ্যে যদি ভ্যালু না আসে, সেক্ষেত্রে যাতে আমাদের ভ্যালু এরর না আসে সেজন্য আমরা এখানে ট্রাই ক্যাচ ইউজ করতে পারি, ট্রাই এক্সেপ্ট যে কনসেপ্টটা, একটা ব্লক আছে ট্রাই এক্সেপ্ট। সো পাইথনের ট্রাই, যেহেতু এই ট্রাই এক্সেপ্ট আসলে আমাদের ডেটা সায়েন্সের প্রয়োজন হয় না, এই জন্য আমরা আসলে ওই বিষয়টা খুব বেশি ওই বিষয় নিয়ে আলোচনা করিনি। তো ট্রাইটা এভাবে লিখতে হয়, ট্রাই লিখে তারপর ট্রাইয়ের ভিতরে কনসেপ্টটা লিখতে হয়, তারপরে আরেক ট্রাই পরে লিখতে হয় এক্সেপ্ট। যদি এই ট্রাইয়ের কাজটা যদি না হয় সেক্ষেত্রে আমাদের কি হবে। সো আমরা জানি যেহেতু আমরা এখানে ইন্টেজার নিচ্ছি, সুতরাং আমাদের এক্সেপ্টের ক্ষেত্রে আমরা একটা ভ্যালু এরর পাবো, যেহেতু ইন্টেজার নিচ্ছি সেজন্য তো আমরা এক্সেপ্টে বলে দিব ভ্যালু এরর। ভ্যালু এরর যখন আমরা বলবো তখন অটোমেটিক্যালি যত ধরনের আনওয়ান্টেড ভ্যালু আসবে সে এরর গুলো এই এক্সেপ্টের ভিতরে সে রেখে দিবে। তো এক্সেপ্টের ভিতর রেখে সে যেটা করবে, যদি আমি এখানে 30ও দেই, সে এই এক্সেপ্ট ভ্যালু এর মধ্যে এসে সে শিফটটাকে যাতে জিরো করে দেয়, সমান সমান জিরো। জিরো করা মানে হচ্ছে আমি যে মেসেজটা দিব সেটাই যাতে প্রিন্ট হয়। সো এটা করব, করার পরে এখন এখানে যদি 1 থেকে 25-এর মধ্যে এই ভ্যালুটা না আসে, সেই ক্ষেত্রে তো আমাদের এই ভ্যালু এররটা আসবে। তো সেই জন্য আমাদেরকে এখানে একটা ইফ কন্ডিশন আমরা যদি ইউজ করি, ইফ এই শিফট ভ্যালুটা শিফট নট ইন যদি আমরা রেঞ্জে দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 1 1,25, যেহেতু আমরা 1 থেকে 25 নিব আর কি, যেহেতু জিরোর মানটা আমরা অলরেডি ইনিশিয়াল করে নিয়েছি এবং আমাদের এই ভ্যালুটা হবে 1 থেকে 25, সুতরাং 1 থেকে আমরা 26 এভাবে রেঞ্জে দিব। সো আমরা যদি সরাসরি 26 দিতাম সেক্ষেত্রে আমাদের এটা কাউন্ট হতো জিরো থেকে, কিন্তু আমরা তো জিরো অলরেডি ইনিশিয়াল করে নিয়েছি, এই জন্য আমরা 1 থেকে 26 এটা আমরা রেঞ্জে ইউজ করবো আর কি। তো এর ভ্যালুর মধ্যে যদি এই রেঞ্জের মধ্যে ভ্যালু না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে যাতে একটা ভ্যালু রেজ করে। রেজ, পাইথনের একটা কিওয়ার্ড হচ্ছে রেজ ভ্যালু এরর। ভ্যালু এরর এই এই প্রবলেমটা সে রেজ করবে। রেজ করার সাথে সাথে যখন ভ্যালু এরর রেজটা করবে, সাথে সাথে যখন এই অ্যাকসেপ্টে চলে আসবে, আসার পরে সেই শিফট সমান সমান জিরো করে দিবে। সো এটা হচ্ছে আমরা যাতে 26-এর বেশি অক্ষর নিয়ে যাতে কাজ না হয় সেজন্য আমরা এখানে বাইন্ডিং করে দিলাম। সো এখন বাইন্ডিং করার পরে যদি আমাদের শিফট ভ্যালুটা যদি জিরো হয়, সেটা তো আমরা কোথাও লিখিনি। এখানে আমরা বলেছি যে জিরো, জিরো পর্যন্ত এটা চলবে। যদি জিরো হয় তাহলে কি হবে, যদি এই শিফটের ভ্যালুটা জিরো হয়, তাহলে আমাদের যাতে একটা প্রদর্শন করে যে ইনকারেক্ট শিফট ভ্যালু। কারণ জিরো হলে তো আসলে আমাদের হবে না, আমাদের বলেই দিয়েছি আমরা 1 থেকে 25 পর্যন্ত যাতে আমাদের এই ভ্যালুটা এই সাইফার টেক্সট ইয়ার আমরা যে ক্রিপ্টোগ্রাফিটা করব শিফট ভ্যালুটা যাতে এই রেঞ্জের মধ্যে থাকে। সুতরাং আমরা এখানে প্রিন্টের মধ্যে দিয়ে দিব ইনকারেক্ট ভ্যালু, ইনকারেক্ট ভ্যালু। সো আমরা এভাবে প্রিন্ট করে দিতে পারি। সো আমাদের মোটামুটি শিফটের কাজ শেষ। তার মানে এভাবে আমরা ভ্যালিডেশন করে ভ্যালুটা আমরা নিলাম। তার মানে এখান থেকে আমরা জাস্ট 1 2 3 এরকম পাবো। সো আরেকটা এখন আমরা একটা টেক্সট নিব, ধরি আমরা আমাদের এখানে দিয়েছিলাম আচ্ছা সরি, আমাদের এটা সাইফার হবে, পার হয়ে গেছে, সাইফার টেক্সট, CIPHER, সাইফার। সো আমরা ধরি যে এইরকম একটা ভেরিয়েবল আমরা নিচ্ছি, এই ভেরিয়েবলের ভিতরেই আমরা সাইফার আমরা নিচ্ছি। সো প্রথমে আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে নিব, ব্ল্যাঙ্ক হিসেবে ইনিশিয়াল করে নিলাম। নেওয়ার পরে আমাদের এখন একটা ফর লুপ চালাবো, বিকজ আমরা যে টেক্সটটা দিচ্ছি, যেমন শামিম দিয়েছি, যাতে শামিম ইটারেশন করে একটা একটা করে ওয়ার্ড করে করে আমরা শিফট করব। সো আমরা প্রথমে কি করব, একটা ক্যারেক্টার নামের একটা ম্যাথ ভেরিয়েবল নিয়ে আমরা টেক্সটটাকে এই ক্যারেক্টার ভিতরে নিয়ে নিব। টেক্সটটাকে ক্যারেক্টারের ভিতরে নিয়ে দেন আমরা এখানে বলবো যদি আমাদের এই ক্যারেক্টারটা আমাদের হয়তো বা শামিম না এসে এ SH1 2 3 এরকম আসতে পারে। সুতরাং আমরা প্রথমে ক্যারেক্টার, যাতে এটা ক্যারেক্টারই সেটা বোঝার জন্য আমরা একটা ফাংশন আছে ইজ আলফা, ALPHA, আলফা। এই ইজ আলফা দেওয়া মানে আমার পাইথন বুঝবে এটা একটা এই ক্যারেক্টারের যখন একটা একটা করে তো আসবে, SHAB এরকম আসবে। তো প্রথমটা যদি ইজ আলফা হয়, মানে এটা যদি একটা সংখ্যা হয়, আলফা বেট হয়, সেই ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল নেই, একটা ভেরিয়েবল নেই হচ্ছে আচ্ছা কোড।
কোড ভেরিয়েবল নেই, এবং এখানে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে আমরা কিভাবে ক্যারেক্টারকে আস্কি কোডে কনভার্ট করব এবং আস্কি কোডকে কিভাবে ক্যারেক্টারে কনভার্ট করব, গত ক্লাসে আমরা দেখেছিলাম। সো ওআরডি ফাংশনের মাধ্যমে আমাদেরকে ক্যারেক্টারকে আস্কি কোডে কনভার্ট করা হয়। সো এখানে আমাদের যে ভ্যালুটা আমরা পেয়েছি CHAR, সেই ভ্যালুটাকে আমরা আস্কি কোডে কনভার্ট করে নিব। কনভার্ট করে প্লাস আমরা দিব আমাদের যে শিফট ভ্যালুটা পেয়েছি, যে 1 2 3 5 7 যাই দিই না কেন, সেই শিফট ভ্যালুটার সাথে এটা যোগ করে দিব। তাহলে হবে কি, আমাদের যদি দেই, এর যে আস্কি ভ্যালু 65, সেটার সাথে 2 যোগ হয়ে হবে 67। তো 67 হওয়ার পর আমাদের কাজ হবে যে এই 67কে আবার আমাদেরকে ক্যারেক্টারে কনভার্ট করা। সো ক্যারেক্টারে কনভার্ট করার ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আমাদের এখানে জেড চলে আসে, যদি জেড আসে, জেড তো আমাদের সর্বশেষ সংখ্যা। সেই সর্বশেষ সংখ্যা হলে তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের একটা ভ্যালিডেশন করতে হবে। সো আমরা আরেকটা ভ্যালিডেশন এখানে ইউজ করি কোডের পরে। যদি আমাদের ক্যারেক্টার ডট, আচ্ছা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যেমন আমরা এখানে দিয়েছিলাম ক্যাপিটাল এস স্মলার এইচ। সো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তখন আমরা আরেকটা আবার ক্যারেক্টারকে আরেকটা ফাংশনের ভিতর আমরা নেই, যে ইজ আপার, মানে আপার কেস যদি হয় সেই ক্ষেত্রে, যদি আপার কেস হয় সেই ক্ষেত্রে আমরা বলে দেই আমাদের ফার্স্ট ক্যারেক্টার, CHR, ফার্স্ট ক্যারেক্টার হবে ORD A। এবং যদি আপার কেস না হয়ে লোয়ার কেস হয়, দ্যাট মিন্স ইলস হয়, ইলস হলে আমরা বলে দিব ফার্স্ট CHR ক্যারেক্টার সমান সমান ORD দিয়ে আমরা এটাকে a আমরা বলে দিব যে ফার্স্ট ক্যারেক্টারকে ডিফাইন করে দিলাম। দেন আমরা যে এই কোডটা পাবো, ধরি আমরা কোড পেয়েছি 65, এই আছে 65 + 2 67 হয়েছে। তো এই 67, তখন আমরা এই কোড সমান সমান আমাদের এই কোড থেকে 67 থেকে মাইনাস করব আমাদের যে এই যে ফার্স্ট ক্যারেক্টার পেয়েছি, তখনই কিন্তু আমরা বুঝে ফেলবো যে আসলে স্মলার, যদি এখানে স্মলার হয়, কিংবা আমরা যদি স্মলার এর কথা চিন্তা করি 97, তো 97 + 2 99। তখন ফার্স্ট ক্যারেক্টার যখন, যেহেতু আপার, যদি আপার হয়, যেহেতু এটা আপার না, ইয়ার লোয়ার, লোয়ার কেস, সুতরাং সে কি করবে, আমার 99 থেকে 97 বিয়োগ করবে। বিয়োগ করে কিন্তু আমি এক্সাক্ট কোডের ভ্যালুটা পেয়ে যাব। সো কোডের ভ্যালুটা আমরা কত পাবো, 90, 97, 99 - 97, দ্যাট মিনস 2 পাবো। সো এই টুকায় আমরা একটা মড করে নিব। কোড সমান সমান আমরা এই কোডকে আমরা ভাগ শেষ করব 26 দিয়ে, যেহেতু আমাদের 26 ক্যারেক্টার রয়েছে। সো 26 দিয়ে যদি ভাগ শেষ করি, 2 কে যদি 26 দিয়ে ভাগ শেষ করি, আমার 2ই থাকবে। তারপরে আমরা যেটা করব, এই 2টাকে আমরা এখন কনভার্ট করে দিব আমাদের ক্যারেক্টারে। সো সো আমরা যে ভ্যালুটা নিয়েছি সাইফার, এই সাইফার সমান সমান আমরা যেটা করব যে CHR এটা কনভার্ট করব, যেহেতু টু কে কিন্তু আমাকে আমার কোড হয়ে গেছে ভিতর টুর কিন্তু কোনো CHR, মানে আমরা যখন 2 কে ক্যারেক্টারে কনভার্ট করব, 2 কে কিন্তু আসলে সে চিনে না। তো সে কাকে চিনে, সে চিনে এই যে ফার্স্ট ক্যারেক্টার, যে এর যে ভ্যালুটা আছে, প্লাস যদি আমরা এই কোডটা দিই, তার মানে হচ্ছে 97 + 2, 99কে কিন্তু আমার CHR চিনে। তখন সে এই সাইফারের ভিতরে রাখবে হচ্ছে 99, 97 + 2, 99 রাখবে, দ্যাট মিনস হচ্ছে সি। সো এটা সাইফারে রাখলো, প্রবলেম নেই, ওকে। এরপরে যদি আমাদের এখানে ইজ আলফা না হয়, যদি আমাদের যদি নিউমেরিক হয়, সেক্ষেত্রে ইলস, কিংবা অন্য কোনো ক্যারেক্টার থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট নিউমেরিক যদি হয়, সাইফার, সরি, এই সাইফারকে সরাসরি আমরা যোগ করে দিব। সাইফারকে সরাসরি সাইফার সমান সমান এই সাইফার প্লাস আমাদের যেই ক্যারেক্টার পেয়েছি, যে ক্যারেক্টার আমরা পেয়েছি সেই ক্যারেক্টারের সাথে আমরা জাস্ট যোগ করে দিব। যেহেতু 2 আসছে, 2-র সাথে আমরা সরাসরি 2কে আমরা যোগ করে দিব। সো ফাইনালি আমরা যখন প্রিন্ট করব, প্রিন্ট সাইফার, প্রিন্ট যদি আমরা সাইফার করি,
সো মনে হচ্ছে যে প্রোগ্রামটা হয়েছে, যদি করি তাহলে আমাদেরকে ফুললি দেখাবে ফর লুপ থেকে বের হয়ে। আমরা একটু রান করে দেখি। ওকে, কোনো এরর দেয়নি। সুতরাং আমরা যেটা বলেছিলাম, শামিম, SHAMIM, শামিম যদি দেই এবং আমাকে বলবে আপনি একটা ভ্যালু দেন, সো আমি ভ্যালু দেই 2। সো আমাকে রেজাল্ট আসছে 0। দ্যাট মিন্স আমার এটা কোড কমপ্লিট হয়নি, কোনো একটা এরর আছে। সো হোয়াইল শিফট ইজ ইকুয়াল টু 0, শিফট ইনপুট ইফ শিফট যদি নট রেঞ্জ যদি হয়, রেজ ভ্যালু এরর, এক্সেপ্ট ভ্যালু এরর যদি হয়, শিফটের মান 0 হলো, করলাম। যদি শিফটটা যদি 0 না 0 হয় সেক্ষেত্রে আমাদেরকে ওকে, প্রবলেম এখানে কোনো প্রবলেম নাই। আমরা একটু এটা চেক করি একটু। সাইফার আমরা ব্ল্যাঙ্ক নিলাম, টেক্সটে নেই। ইজ আলফা যদি হয় তাহলে আমরা ওআরডি ক্যারেক্টার করলাম প্লাস শিফট করলাম। আমাদের এখানে কিন্তু একটা ভ্যালু আসছে, ও আসছে। তার মানে আমাদের এই লজিকের একটু প্রবলেম আছে। সো আমরা কোড সমান সমান আমরা করি ওআরডি ক্যারেক্টার প্লাস শিফট। ইফ যদি ক্যারেক্টারটা আপার হয়, ইজ আপার হয়, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ক্যারেক্টারটা ধরে নিই ওআরডি এ। আর যদি না হয় তাহলে আমরা ধরে নিই ওআরডি স্মলার এ। তারপর আমরা কোডকে কি করব, কোড সমান সমান কোড মাইনাস ফার্স্ট ক্যারেক্টার মাইনাস করলাম, যেহেতু আমার এখানে কোড হয়ে যাবে এটা। সো আমরা এরপর মড করব আর কি, কোড কোড মড 26 যদি করি, এরপর আমরা সাইফার, ও সরি, আমরা এখানে শুধুমাত্র করেছি সাইফার, এটা সাইফার যোগ করতে হবে। বিকজ আমাদের তো প্রত্যেকবার যে ভ্যালুগুলো আসবে একটার পর একটা অ্যাড হবে, সো সেটা আমরা অ্যাড করিনি। সাইফার প্লাস, এখন আমাদের মনে হয় রান করবে। এটা যেটা করেছিলাম আমি প্রথমবারে ও দিয়েছো, তার মানে লাস্টের ভ্যালুটাকে সে দিয়েছিল আর কি। লাস্টের ভ্যালু তো সম্ভবত আমাদের এই ও ছিল, এই জন্য লাস্টের ভ্যালুটা দেখিয়েছে। কিন্তু আমাদের তো প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে অ্যাড করতে হবে, এই জন্য আমরা প্রথমে কিন্তু ইনিশিয়াল করে নিয়েছি। মেবি এখন রেজাল্ট ঠিক হবে। আমরা এখন 2 দেই। সো আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট ঠিক আছে। ওকে, একইভাবে আমরা যদি এখন এ বি সি ডি দিই, ক্যাপিটাল এ বি আর সিডি স্মলার দিই, সরি, সিডি স্মলার দিই, দিয়ে ইন্টার দিই, আমরা এখানে যদি 26 আমরা এখানে 30 দিই, সেই ক্ষেত্রে দেখি আমরা কি হয়। আমাদের বলছে ইনকারেক্ট, ইনকারেক্ট ভ্যালু। ইনকারেক্ট ভ্যালু করে সে কি করছে, সে কিন্তু শিফটের মানটাকে 0 করে দিচ্ছে। 0 করলে কি হবে, যেই পর্যন্ত আমাদের শিফটের মানটা 0 থাকবে সেই পর্যন্ত কিন্তু লুপটা চলতে থাকবে। এজন্য সে আবার বলছে যে আমাকে শিফট ভ্যালু দিন। তো আমি এখানে যদি 2 দেই সেক্ষেত্রে, আ, কিংবা আমাদের এখানে যদি 25 দেই সেই ক্ষেত্রে কি হবে, জাস্ট এটা 25 সাথে মানে কি লাস্টের অক্ষর চলে আসবে জেড, বি হয়ে যাবে এ, আবার সি হয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? ব্যাখ্যা করার প্রয়োজন আছে কি? স্যার ঠিক আছে। এটা কিন্তু মানে আমাদের ক্রিপ্টোগ্রাফির একটা প্রোগ্রাম, দেখবেন যে এই ক্রিপ্টোগ্রাফির এই কনসেপ্টটা ইউজ করে আমরা অনেক ধরনের প্রোগ্রাম করতে পারি। তারপরে আমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ভ্যালিডেশন তৈরি করতে পারি। সো এটা ছিল আমরা নর্মালি কিন্তু প্রোগ্রামটা করলাম। করার পর আমরা বলেছিলাম কি এটা মডিউল হিসেবে। সো মডিউল হিসেবে যদি আমরা ইউজ করতে চাই, তখন আমি কাকে কল করব, তা একজনকে তো কল করতে হবে। সো কল করার জন্য আমাদেরকে কিন্তু একটা মেথড নিতে হবে। তো মেথড নেওয়ার নিয়ম হচ্ছে কি, ডিইএফ দিয়ে তারপর আমরা একটা মেথড নেই। ধরি সাইফার একটা মেথড আমরা কল করেছি, তো এটার ভিতরে কোনো আমরা ভ্যালু পাস করব না। সো মেথডটা আমরা এভাবে নিলাম, নেওয়ার পর এখন কি করতে হবে, ইন্ডেন্টেশন, যেহেতু আমরা এখান থেকে শুরু করেছি, সো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ইন্ডেন্টেশন স্পেস দিয়ে দিতে হবে। আমরা ইন্ডেন্টেশন স্পেস দেই। আমরা নোটপ্যাডের নোটবুকের আমরা কিন্তু একটা ভার্সন ইউজ করছি, যেটা সেটা কিন্তু আমাদের আসলে পাইথনের ভিতরে। আমরা যদি সরাসরি অ্যানাকোন্ডা ইউজ করি, অ্যানাকোন্ডা সরাসরি ফুল, তখন ফুল ফিচার পাবো, তখন দেখা যাচ্ছে এই নোটপ্যাড থেকেও অনেক মডিউল আমরা রান করতে পারবো। সেক্ষেত্রে অনেক অ্যাক্সেস আমরা পেয়ে যাব। সো আমাদেরকে এই মডিউলের ফ্যাসিলিটিটা দেখতে হলে এই ফুল কোডটাকে বাইরে কপি করে একটা মডিউল তৈরি করতে হবে। সো আমরা আমরা এই পুরা কোডটাকে কপি করি, কন্ট্রোল C, এটাকে সেভ করে রাখি। সো আমরা একটা ফোল্ডারে যাই, ফোল্ডারে গিয়ে আমাদের যেমন আজকে ডে 9 এর ফোল্ডারে রাখি। এই কোডটা আমি শেয়ার করে দিচ্ছি। সো এই ফাইলের নাম রাখলাম হচ্ছে
সাইফার। সাইফার ফাইলের নাম রাখলাম সাইফার, পিওয়াই। সো পিওয়াই কেন দেবো, কারণ এটার এক্সটেনশন হবে, যেহেতু পাইথন কোড, এটার এক্সটেনশন পিওয়াই। সো আমি খুব ফুল কোডটাকে এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। সেভ করার পরে এখন আমি যদি এই মডিউল থেকে এই ইয়ে থেকে বের হয়ে নতুন আরেকটা ফাইল খুলি, টেস্ট ডট পিওয়াই, মানে আরেকটা প্রোগ্রাম, আমরা এটা সেই প্রোগ্রাম থেকে আমি এই মডিউলটাকে ইউজ করব। অথবা আমি সরাসরি যদি চাই, সিএমডি দিয়ে আমরা এখান থেকেও ইম্পোর্ট করে পাইথন শেল থেকেও আমরা কিন্তু ইম্পোর্ট করতে পারি চাইলে। জাস্ট পাইথন লিখবো, লিখলাম, আর কি হবে, এই লোকেশনে আছে আমি। সো এই লোকেশনে আমরা কি করব, প্রথমে ইম্পোর্ট করে নিব। কাকে ইম্পোর্ট করব, এই মডিউলটাকে। মডিউলটার নাম কি, সাইফার। সাইফার মিন্স এই যে ফাইলটার নাম, এটাই হচ্ছে মডিউল নেম। সো সাইফারটাকে আমরা যখন ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পর অটোমেটিক কিন্তু কোনো এরর দেয়নি, তার মানে আমাদের এই সাইফার মডিউলটা ঠিক আছে এবং এটা ইম্পোর্ট হয়েছে, এবং সাথে একটা পাই ক্যাশ ফাইল তৈরি হয়েছে। খেয়াল করছি কিনা আমরা, একটা পাই ক্যাশ ফাইল তৈরি হয়েছে অটোমেটিক্যালি। সো এখন এটার ভিতরে আমরা কল করব কাকে, সাইফারকে কল করব। এই সাইফার যে মেথডটা আমরা করেছিলাম ভিতরে, এই যে একটা মেথড করেছিলাম, এই মেথডটাকে আমরা কল করব। সো এই মেথডটাকে কল করতে হলে আমাকে জাস্ট এভাবে লিখতে হবে, সাইফার। সো এই মেথডটাকে কল করার জন্য আগে আমাকে বলতে হবে এই যে ইম্পোর্ট করেছি আমরা যে মডিউলটা, সেই মডিউলটার নামটা আগে লিখতে হবে, সি আচ্ছা, একটু আই পানি দাও তো। পি এইচ ই আর ডট তুমিও খেয়ে গেছো। দিয়ে। সো আমরা ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার সাথে সাথে আম্মু কিন্তু বেরোছে। আমাকে বলতেছে মেসেজ। সো আমি দিচ্ছি নাম, RASHEL, রাসেল, স্পেস দিয়ে PAR, পার, বেস দিয়ে দিচ্ছি 1 2 3 4 ABCD, এত বড় একটা মেসেজ দিলাম। এবং যখন আমি ইন্টার দেবো, আমরা বলছি যে কত আমরা শিফট করব, 3 ভ্যালু করে আমরা শিফট করব, এবং ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ফুল রেজাল্ট পেয়ে যাচ্ছি। এবং যেখানে নিউমেরিক্যাল পাচ্ছি, সেখানে কিন্তু আমাদের নিউমেরিক্যাল ঠিক থাকবে, এবং আমরা যেখানে আমরা ক্যারেক্টার পাচ্ছি সেখানে চেঞ্জ হবে। আমরা চাইলে নিউমেরিক্যাল যে ভ্যালুটা আছে সেটাকেও আমরা শিফট করতে পারি। সো যেহেতু আমরা প্রোগ্রামটা বুঝলাম, সুতরাং আমরা নিজেরা ট্রাই করলো, এটা হবে। আমরা কি বিষয়টা পুরো বুঝতে পারছি? এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে, যখন আমরা এই কোডটা এভাবে করেছি যাতে আমাদের ক্যাপিটাল যেই ভ্যালুটা ক্যাপিটাল হিসেবেই আহ, ই হয়, ইনক্রিপ্ট হয়, এবং যেই স্মলার ভ্যালু আছে সেই স্মলার ভ্যালুটাকে যাতে স্মলার ভাবেই ইনক্রিপ্ট হয়। সো ইনক্রিপ্ট ডিক্রিপ্ট কিন্তু আসলে এভাবে করা হয়। আমাদের যত কনসেপ্ট আছে এই সাইফার টেক্সটের, এইভাবে প্রোগ্রাম অ্যালগোরিদম গুলো করা হয়। এটাই হচ্ছে, যদি আমার বেসিকটা জানা থাকে, আমি অনেক ধরনের ইনক্রিপশন ডিক্রিপশন অ্যালগোরিদম করতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে গত আর এটা কি ক্লাসের এই? আমাদের কমান্ড কমান্ড প্রম্পটিং করতে হবে? না না, এটা কমান্ড প্রম্পটে করার প্রয়োজন নাই। আমি এই টেক্সট ফাইল থেকে যখন করব, তখন এখান থেকে আমরা করতে পারবো। এখান থেকে যদি আমি ধরি, তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট, কোনটাকে ইম্পোর্ট করতে হবে, সাইফারকে, CHPHER। সো সাইফারকে আমাদের ইম্পোর্ট করতে হবে। করার পরে আমরা তো এখন ওই সাইফারের মেথডটাকে কল করতে হবে আমাদেরকে, ডট CIPHER, এই মেথডটাকে আমাদের কল করতে হবে। সো এভাবে কল করলে আমরা যখন এটা রান করব, অটোমেটিক আমাদের চাইবে। আর যদি আমরা বলি যে না, আমরা এখানে এভাবে করব না, আমরা সরাসরি ভ্যালু পাস করব, সেক্ষেত্রে তো আমাদের এখানে ভ্যালু পাস করে দিতে হবে। এখানে আমরা ভ্যালু পাস করব। ভ্যালু পাস করলে তখন কি করতে হবে, এই টেক্সটের ভ্যালু পাস করব, দুইটা ভ্যালু পাস করলে এখানে আমাদের ইনপুটের ক্ষেত্রে তখন দিয়ে দিতে হবে ওই টেক্সটটা আর কি, যে ভ্যালুটা আর কি। ধরে হচ্ছে টেক্সট পাস করব। সো টেক্সট এবং শিফট, SHIFT, এই দুইটা আমরা পাস করব। তখন আমরা কি লিখে দেবো, টেক্সট ইকুয়াল টু টেক্সট, শিফট ইকুয়াল টু শিফট, শিফট ইকুয়াল টু শিফট, শিফট। সো টেক্সট ইকুয়াল টু টেক্সট আমরা যখন বলবো, তখন অটোমেটিক্যালি এই টেক্সটটা টেক্সট হয়ে যাবে, শিফটটা শিফট হয়ে যাবে। সো আমরা এটা সেভ করব। সেভ করার পরে দেন আমাদের যখন এই প্রোগ্রামটা করব আমরা টেস্টে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, যেমন টেক্সট আমি নিচ্ছি শামিম, আর কমা দিয়ে শিফট নিচ্ছি আমরা 2। সো সেভ করছি। সেভ করে যখন আমরা রান করব প্রোগ্রামটা, সো রান করতে হবে কিভাবে, পাইথন, পাইথন দিয়ে আমাদের test.py, সরি, ইনকারেক্ট ভ্যালু,
শিফট ইজ ইকুয়াল টু, আমরা এখানে এ বি, এ বি দিই, এ বি, এ বি। ইনকারেক্ট ভ্যালু বলতে সে শিফটকে জিরো পাচ্ছে আর কি। তো এভাবে আমরা কল করতে পারি। আচ্ছা, সো আমাদের রেজাল্ট আসছে, আমরা যেটা চেয়েছিলাম সেই রেজাল্ট আসছে। এভাবে আমরা ভ্যালু পাস করতে পারি, অথবা আমরা এভাবে পারি যে এ সমান সমান, ওই যে আমরা যেখানে লিখছিলাম এই ভ্যালু যে রান হয়েছে এটা আমরা খেয়াল করেছি, রান হয়েছে যে। সো এভাবে আমরা এভাবে দিতে পারি ইনপুট, ইনপুট, এখানে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে ইন্টার মেসেজ, এবং বি সমান সমান আমরা দিয়ে দিতে পারি বি সমান সমান, আমাদের ওই টেক্সটটা আমরা কপি করে নিয়ে আসি আমাদের নোট আর যেখানে লিখেছিলাম ইন্টার, এটা আমরা লিখে নিয়ে আসি। আমরা কিন্তু এখন আমাদের মেইন প্রোগ্রামে নেই, আমরা কিন্তু অন্য আরেকটা প্রোগ্রামে আছি, টেস্ট ডট পিওয়াই এর ভিতরে। সো এটাকে কি করতে হবে, ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে, তারপরে কি দিতে হবে, ইনপুট। সো আমরা এখানে শেষ করব এটা ইনপুট দিয়ে, এখানে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট আমরা এটা শেষ করলাম, আর একটা ইন্টিজার শেষ করলাম। সো আমাদের এখন মেথড কল করতে হবে কার মাধ্যমে, এ এবং বি এর মাধ্যমে, কারণ আমরা এ এবং বি এখানে প্রকাশ করেছি। সো এ এবং বি এর মাধ্যমে আমরা এটা সেভ করলাম। সো সেভ করলে এখন যখন আমরা রান করব, আগেরটা কি হয়েছিল, সরাসরি আমাদেরকে রেজাল্ট দিয়েছিল, এখন যখন রান করব তখন কিন্তু আমাকে বলছে ইন্টার মেসেজ। তো আমি দিচ্ছি রাফিদ, আর ভ্যালু দিচ্ছি 2। সো আমাদেরকে কিন্তু রেজাল্টটা চলে আসছে। বিষয়টা কি ক্লিয়ার, কিভাবে আরেকটা ফাইল থেকে আমরা এই মডিউলটাকে কল করে কিভাবে ইনপুট দিব? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আমরা কি গতকালের সেশনটা শেষ করব, নতুন ক্লাস শুরু করব? কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? আর করা যায় স্যার। ওকে, তাহলে আমরা আমি এই কোডটা শেয়ার করে দিচ্ছি, সবার সাথে শেয়ার করে দিব এই দুইটা ফাইলই। সো আজকে আমাদের ক্লাস হচ্ছে মেইনলি আমরা অলরেডি পাইথনের যতগুলো আহ, বিষয় ছিল মোটামুটি, ডাটা অ্যানালাইসিসের জন্য যতগুলো বিষয় ছিল মোটামুটি কভার করেছি। তো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে নাম পাই, নাম পাই। সো নাম পাই এটা বলতে হবে, অনেকে হয়তোবা বলে যে নাম পি, নাম পি বলা যাবে না, এটা নাম পাই বলতে হবে, কারণ পাই হচ্ছে পাইথন, পি দিয়ে আসলে পিথন বলে না, বলা হয় পাইথন, সুতরাং পাইথন বলতে হবে, নাম পাই। এখন যদি বলি আমরা যে এই নাম পাইটা কেন প্রয়োজন, সো নাম পাইটা কি কেউ কি বলতে পারবেন, কারো কি ধারণা আছে? সো নামপাইটা আসলে কেন প্রয়োজন, আগে নামপাই কি জিনিস তার বলার আগে আমি আগে বলে নিই যে নামপাইটা কেন প্রয়োজন। নামপাইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য প্রয়োজন। এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো অলরেডি পাইথন প্রোগ্রামিং এ দেখিয়েছি 10+10 যদি আমরা দেই, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আমাদের পাইথন প্রোগ্রাম 20 রেজাল্ট দিয়েছে, তো ম্যাথমেটিক্যাল অপারেশন তো পাইথন করতে পারে। সো কেন আমার আবার আলাদা করে নামপাই ইউজ করতে হবে? সো বেসিক যে পাইথনের যে অপারেশন গুলো আছে সেই অপারেশন গুলো পাইথন করার জন্য ওকে, ঠিক আছে। এবং তাছাড়া সে তার কিছু কিছু কমপ্লেক্স অপারেশনের জন্য কিছু ধরনের কিছু মডিউল পাইথন ইউজ করে, যেমন আমরা গত সেশনে দেখেছিলাম ম্যাথ একটা মডিউল আছে, ম্যাথ মডিউলের মাধ্যমে আমরা যখন যেমন ইম্পোর্ট করেছিলাম, ইম্পোর্ট ম্যাথ এরকম ইনপুট করেছিলাম, করার পরে কি করেছিলাম, আমরা একটা স্কোয়ার রুট অথবা পাওয়ার দেখতে চাই, অথবা স্কোয়ার রুট দেখতে চাই, SQRT, এই 4 এর স্কোয়ার রুট কত এটা বের করতে চাই, তখন আমরা এরকম ম্যাথ স্কোয়ার রুট আমরা দিচ্ছি, একটা ফাংশন ইউজ করছি, এই ফাংশনের মাধ্যমে আমরা করতে পারছি। কিন্তু ডাটা সায়েন্স, ডেটা অ্যানালিসিস, মেশিন লার্নিং, ডিপ লার্নিং যাই বলি না কেন, এখানে কিন্তু আসলে এই ধরনের আহ, এটা কমপ্লেক্স হলেই এত সহজ কমপ্লেক্স ইউজ করা হয় না, এখানে অনেক জটিল ইউজ করা হয়, ভেক্টরাইজ ইউজ করা হয়, লিনিয়ার অ্যালজেব্রা ইউজ করা হয়, রিগ্রেশন ইউজ করা হয়। তো এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের জটিল অপারেশনের ক্ষেত্রে, অপারেশন
ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নামপাই ইউজ করতে হয়। এই নামপি তখনই আমাদের প্রয়োজন হয়। সো সো নামপি আমাদের প্রয়োজন হয় ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এরকম কাজের কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য আমরা নামপি ইউজ করি। সো নামপি আসলে বেসিক্যালি কিছুই না, নামপি হচ্ছে আসলে একটা অ্যারে অ্যারে কনসেপ্ট। এই অ্যারে কনসেপ্টের মাধ্যমে নামপির ভিতর অনেক ধরনের ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমরা ইউজ করে এই ধরনের অ্যারের যেই অ্যারের মাধ্যমে আমরা কমপ্লেক্স যে ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলো আমরা শেষ করি, সলভ করি আমরা। দেখা যাচ্ছে যে আমাদের অনেক ধরনের বিভিন্ন ধরনের অ্যারে আছে, ম্যাট্রিক্স আছে, সেই অ্যারে ম্যাট্রিক্সের ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আমরা করি। আমাদের ইন্টিগ্রাল যে ক্যালকুলাস আছে, সেই ইন্টিগ্রাল ক্যালকুলাস অনুযায়ী যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলো আমরা নামপির মাধ্যমে করি। আমাদের বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়াল যে অপারেশন আছে, আমরা যেহেতু এখানে ম্যাক্সিমাম সবাই আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমরা অলরেডি সব করে আসছি। আহ, আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস করে আসছি, ডিফারেন্সিয়েট করে আসছি, স্ট্যাটিস্টিক্যাল যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলোর জন্য আমাদের এই নামপি প্রয়োজন হয়। তো এই ধরনের কমপ্লেক্স ম্যাথমেটিক্স অপারেশনের জন্য আমাদের আসলে পাইথন অ্যাপ্রোপ্রিয়েট না। পাইথন অ্যাপ্রোপ্রিয়েট না এই কারণে পাইথনের ইনবিল্ট, পাইথন অ্যাপ্রোপ্রিয়েট বাট পাইথনের ইনবিল্ট কোনো লাইব্রেরি নেই। সো এই কারণে আমরা পাইথনের এই ধরনের কমপ্লেক্স অপারেশনের জন্য পাইথন নির্ভর করে আরেকটা লাইব্রেরির উপর, সেই লাইব্রেরিটার নামটা হচ্ছে নামপি, নামপাই। ক্লিয়ার? সো নামপাই কেন কেন প্রয়োজন সেটা তো বুঝেছি আমরা। সো অনেকে আমরা নামপাই এই নামটা কি নতুন শুনেছি, আজকে প্রথম? জি স্যার। সো হোয়াট ইজ না, নামপাই? হ্যাঁ, এটা আগে নাম, শুনেছি, আমি আগে শুনেছি এবং আচ্ছা। এটা ম্যাথমেটিক্যাল অপারেশন সেটাও জানতাম, কিন্তু আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানা গেছে। সো হোয়াট ইজ নামপাই, এখন আসি যে নামপাইটা কি। নামপাইটা আর কিছুই না, জাস্ট নিউমেরিক্যাল পাইথন। নিউমেরিক্যাল নিউমেরিক্যাল পাইথন। সো নিউমেরিক্যাল পাইথনের এনইউএমটা নিয়ে নাম, এবং পিওয়াই পাইথনের পিওয়াই নিয়ে পাই, নাম পাই। এজন্য পাইথনের যারা এই নাম পায়ের যারা কন্ট্রিবিউটর আছে, তারা কন্ট্রিবিউটররা সবসময় বলে যে নাম পাই বলতে হবে, নাম পি তারা মানে রিকমেন্ড করে নাম পাই বলতে, বিকজ এটা হচ্ছে নিউমেরিক্যাল পাইথন। তো এই নিউমেরিক্যাল পাইথনটা 2005 সালে প্রথম এসেছিল, 2005 সালে প্রথম নিউমেরিক্যাল পাইথন। এটা 2005 সালে আহ, ওনার নাম হচ্ছে আহ, জিম জিম হুগুনিন, HUGUNIN। উনি প্রথমে নিউমেরিক্যাল পাইথনটা তৈরি করেছিল। তৈরি করার পরে যখন এরপরে এই নিউমেরিক্যাল পাইথনের উপর আরো বেশ কিছু ডেভেলপমেন্ট করে তারপরে ওই 2005 সালেই নামপি ডেভেলপ করা হয়েছে। নামপি 2005 সালে ডেভেলপ করেছে, মেইনলি ডেভেলপ করেছিল আহ, ট্রাভিস ট্রাভিস অল অলিফ্যান্ট এরকম নামে আর কি, ট্রাভিস অলিফ্যান্ট নামে একজন ডেভেলপ করেছিল। ডেভেলপ করার পরে এই নামপাইটাকে ওপেন সোর্স এবং ফ্রিওয়্যার করেছিল, যেই কারণে এই বর্তমানে কিংবা তখন থেকেই এই নামপির সাথে অনেক মাল্টিপল কন্ট্রিবিউটর রয়েছে। মাল্টিপল কন্ট্রিবিউটর বলতে এটা যেহেতু ওপেন সোর্স, আপনি চাইলেও এখানে কোনো কিছু মডিফিকেশন করে আপনার মতো করে আপনি এটাকে মডিফিকেশন করতে পারবেন, করে এটাকে জাস্ট আপ করে দিবেন। যেহেতু এটা ওপেন সোর্স, তখন আপনিও হয়ে যাবেন এই নামপায়ের একজন কন্ট্রিবিউটর। সো এই নামপাইটা হচ্ছে ফ্রিওয়্যার এবং এটা একটা পাইথনের লাইব্রেরি। সো এখন যদি বলি যে কোন ল্যাঙ্গুয়েজে এই নামপাইটা করা হয়েছে, কারণ নামপাইটাই হচ্ছে ব্যাকবোন বলা হয় নামপাইটাকে। আমাদের মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তারপর হচ্ছে যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তারপর হচ্ছে এলএলএম, যত কিছু আমরা শুনি আর কি, সবকিছুর ব্যাকবোনটাই হচ্ছে এই নামপাই। এই নামপাই ব্যাকবোনের কারণে আমাদের এই যে পান্ডাস আছে, তারপর হচ্ছে পান্ডাস, তারপরে আমরা টেনসর ফ্লো ইউজ করি আমাদের মেশিন লার্নিং এর জন্য। এসকি লার্ন নামের আমরা নাম শুনবো, এসকি লার্ন, তারপরে আরেকটা শুনি আমরা এসকিট লার্ন। তো এই সবগুলোই আসলে এই নামপির মাধ্যমেই ডেভেলপ করা হয়েছে। সো সবগুলোর ব্যাকবোন হচ্ছে নামপি। সো নামপি ডেভেলপ করা হয়েছে কোন ল্যাঙ্গুয়েজে, এটাও তো আমাদের দরকার, জানা দরকার। হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অফ নামপাই? সো নামপাইয়ের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, হোয়াট ইজ দ্য
তো এগুলো আসলে আমাদের জানা এই কারণে প্রয়োজন, আমরা যখন কাজ করব না জানলে আমাদের জানা প্রয়োজন এটাই। নামপি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজে নামপি করা হয়েছে, একটা হচ্ছে পাইথন এবং হচ্ছে সি প্রোগ্রামিং এর মাধ্যমে। সো ম্যাক্সিমাম ফাংশন হচ্ছে সি প্রোগ্রামিং, যে কারণে পাইথনের যে কোনো একটা অপারেশনের চেয়ে নামপির অপারেশন অনেক ফাস্ট। নামপি করা হয়েছে পাইথন অ্যান্ড সি প্রোগ্রামিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ম্যাক্স ফাংশন, ফাংশন বিল্ট ইন, বিল্ট ইন সি প্রোগ্রাম, সি প্রোগ্রাম। সো এই কারণে এই নামপাইয়ের অপারেশনটা পাইথনের বেসিক যে অপারেশন আছে সেই অপারেশন হচ্ছে অনেক ফাস্ট। এখন আমাদের আহ, প্রশ্ন আসতে পারে, ঠিক আছে আমি বুঝলাম যে আসলে পাইথনে করা হয়েছে, নামপাই অনেক ফাস্ট, নামপাইয়ের ইতিহাস জানলাম। তো এই নামপাইয়ের পারপাসটা কোন কোন পারপাসে ইউজ করা হয়, এই নামপাইয়ের পারপাসটা কি? সরি, সো নামপাইয়ের পারপাসটা কি? তো আমরা যদি বলি পারপাস, পারপাস যদি বলি, সো আমরা অলরেডি আলোচনা থেকে বুঝতে পেরেছি যে আসলে নামপাইয়ের পারপাসটা কি। পারপাস হচ্ছে যে এটা আমরা মেশিন লার্নিং এর জন্য ইউজ করব, মেশিন লার্নিং এর ব্যাকবোন, এটা অনেক ফাস্ট আমাদের ট্রেডিশনাল পাইথন প্রোগ্রামিং এর চেয়ে, এজন্য আমরা এই লাইব্রেরিটা ইউজ করব। তারপর হচ্ছে যে এটার মাধ্যমে অনেক ধরনের কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায়, স্ট্যাটিস্টিক্যাল, অলরেডি আমরা বলেছি। সো এটা হচ্ছে পারপাস। সো আমরা যদি নাম ফিচার গুলো জানতে চাই, সে কি কি ফিচার আছে, পারপাস বুঝলাম তো, এই পারপাসের মাধ্যমে কি কি ফিচার আছে যে আমরা ইউজ করব। তো ফিচার গুলো কি কি যদি আমরা বলি, ফিচার্স, নামপাই ফিচার্স। সো এক নাম্বার ফিচার্স হচ্ছে এটা সুপার ফাস্ট। আমরা অলরেডি বলেছি সুপার ফাস্ট, এই ফাংশনগুলো খুবই ফাস্ট আমরা যখন একটা প্রোগ্রাম করব, কারণ এটার ম্যাক্সিমাম ফাংশন সি প্রোগ্রামিং এর মাধ্যমে মাধ্যমে লেখা, সি ল্যাঙ্গুয়েজে, যে কারণে এটা সুপার ফাস্ট। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে সুপার ফাস্ট যেহেতু, তো আমরা কেন প্রোগ্রামিং গুলো সিতে করছি না, পাইথনে কেন করছি? পাইথন এই কারণে করছি, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম পাইথন একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা এ সমান সমান 10, বি সমান সমান 10, প্রিন্ট এ প্লাস বি দিয়ে আমরা একটা প্রোগ্রাম মডিউল তৈরি করে ফেলতে পারি। আবার একটা মেথড দিয়ে একটা মডিউল তৈরি করতে পারি, আমরা আবার ক্লাস ডিফাইন করে মডিউল করতে পারি, আমরা আবার ক্লাস, মেথড, ভেরিয়েবল সবকিছু একসাথে করেও আমরা একটা প্রোগ্রাম ডেভেলপ করতে পারি, ডেভেলপার যেভাবে চায় সেভাবেই করতে পারি। তো এই ফিচারগুলোর জন্য কিন্তু আসলে আমাদের পাইথন ইউজ করা। আর যে যে ফিচার গুলো একটু স্লো আছে, সেই স্লোনেস এর জন্য কিন্তু এই যে নামপাই, পান্ডাস, এরকম প্রচুর প্রচুর লাইব্রেরি রয়েছে। সো নামপাই সুপার ফাস্ট বিকজ এর ম্যাক্সিমাম ফাংশন গুলো সি ল্যাঙ্গুয়েজে করা। আর নামপাইটা আসলে ব্যাকবোন হিসেবে কাজ করে হচ্ছে আমাদের এই পান্ডাস, আমরা পরের ক্লাসে যেটা দেখবো আর কি, পান্ডাস, তারপর হচ্ছে ম্যাটপ্লটলিব, সিবর্ন। তো এই সবগুলো ম্যাথমেটিক্যাল যে অপারেশন গুলো আছে সেই অপারেশনের ব্যাকবোন হিসেবে আমাদের এই নামপাই কাজ করে। এবং নামপাই, নামপাই কাজ করে হচ্ছে ভেক্টরাইজেশন ফিচার আছে নামপাইয়ের, ভেক্টরাইজেশন ফিচার, ভেক্টরাইজেশন ফিচার। সো ভেক্টরাইজেশন ফিচার কি এটা আমরা জানবো, এটা আমি উদাহরণ দিয়ে দেখাবো, আমরা একটু পরেই জানবো। সো আর নামপাইয়ের হচ্ছে মেইনলি ফিচার হচ্ছে এটা একটা অ্যারে, অ্যারে। সো আমরা গত অনেক দিন ধরে ক্লাস করছি এবং ক্লাসের মধ্যে দেখছি যে আমরা অনেক ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছি, অনেক কিছুই করেছি, বাট অ্যারে নামের কোনো কনসেপ্ট আমরা খেয়াল করিনি কিংবা দেখিনি। আমরা কি খেয়াল করেছি অ্যারে আছে পাইথনে? পাইথনে কি কোনো অ্যারে কনসেপ্ট আছে? লিস্ট মেথড, লিস্ট। সো পাইথনে কোনো অ্যারে কনসেপ্ট নেই, পাইথনে আছে হচ্ছে লিস্ট কনসেপ্ট। সো এই লিস্ট কনসেপ্ট আছে বাট অ্যারে কনসেপ্ট নেই, কিন্তু লিস্ট এবং অ্যারের মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে। সো আমরা লিস্টের ক্ষেত্রে বলেছিলাম লিস্ট একটা কি, হেটেরোজেনিয়াস। হেটেরোজেনিয়াস বলতে লিস্টে যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো ইন্টেজার টাইপ হতে পারে, ফ্লোট টাইপ হতে পারে, অথবা আমাদের ক্যারেক্টার হতে পারে, স্ট্রিং টাইপ হতে পারে, অথবা সবগুলো মিশ্রণ থাকতে পারে, এই জন্য এটাকে বলা হয় হেটেরোজিনিয়াস। তো হেটেরোজিনিয়াস যখন ডাটা টাইপ থাকে তখন আমাদের, যখন আমরা একটা লিস্ট দিচ্ছি 10, 20, 30, 40, 10, 20, এ এরকম দিচ্ছি, লিস্ট তখন যেটা করছে বিভিন্ন মেমোরি লোকেশনে সে কিন্তু এই ভ্যালুগুলো অ্যালোকেট করছে, হয়তো বা দ্বিতীয়টায় দিয়েছে, এ আবার দিয়েছে
পাঁচ 7 নাম্বারটা, এভাবে বিভিন্ন ধরনের মেমোরি লোকেশনে কিন্তু সে অ্যালোকেট করছে। যখন বিভিন্ন মেমোরি লোকেশনে সে অ্যালোকেট করছে, তখন কিন্তু যখন আবার এই ভ্যালুটাকে যখন আমি ফেচ করতে যাব, যখন আমি এই ভ্যালুটাকে ফেচ করতে যাব, তখন কি করবে? তখন কিন্তু সে এক্সাক্ট ভ্যালুটাই নিয়ে আসবে। কিন্তু এই এক্সাক্ট ভ্যালুটাকে নিয়ে আসার জন্য তাকে কি করতে হবে? এই যে মেমোরি লোকেশন আছে, সেই লোকেশনের একটা ডিফাইন করতে হবে। মেমোরি লোকেশনের যে ভ্যালুটা আছে, অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেস সহ কিন্তু এই ভ্যালুটাকে তার প্রিজার্ভ করতে হবে। অ্যাড্রেস সহ তাকে এই ভ্যালু প্রিজার্ভ করতে হবে। মেমোরিতে কিন্তু সে অ্যাড্রেস সহ এই ভ্যালুটাকে প্রিজার্ভ করে। বিকজ আমি যখন 20 চাবো, কোন অ্যাড্রেসে 20 নিয়ে আসবে? এই অ্যাড্রেসেরই তো লাগবে। আমি যখন 10টা শামিম থাকবে, তো এনবিআর এর শামিম কে আছে কিংবা সিস্টেম এর শামিম কে আছে, ওটা দিয়ে কিন্তু আমি মানে আমাকে দেখা যায় শামিম আবার দিবে হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট, এনবিআর, এই তিনটা দিয়ে কিন্তু আমাকে একটা ইউনিক করার চেষ্টা করবে। একইভাবে যখন লিস্টের ডাটাগুলো মেমোরিতে থাকে, এই মেমোরির মধ্যে এই মেমোরি যে ইউনিক অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসের মাধ্যমে সেই ভ্যালুগুলো রাখার ফলে আমরা যখন এই ভ্যালুগুলোকে ফেচ করব, তখন দেখা যাচ্ছে যে সে এই যে মেমোরি থেকে একটা নিয়ে আসছে, এই মেমোরি থেকে একটা নিয়ে আসছে, সে এই মেমোরি থেকে নিয়ে আসছে, বিভিন্ন মেমোরি থেকে নিয়ে আসছে। এটা অনেক টাইম কনজিউম হয়। আর উল্টো দিকে অ্যারের কথা যদি আমরা বলি, অ্যারে হচ্ছে একটা ইন্ডেক্স, সেটা হচ্ছে হোমোজেনাস ইন্ডেক্স। দ্যাট মিন্স সেখানে একই টাইপের ডাটা থাকবে। যদি ইন্টেজার থাকে, আমাদের ওই ইন্ডেক্সের 5টা ভ্যালু যদি থাকে, 5টা ইন্টেজার হতে হবে। আমার যদি ফ্লোট ভ্যালু থাকে, 5টা আমার ফ্লোট ভ্যালু হতে হবে। সো এই ফ্লোট ভ্যালুগুলো যখন একই টাইপের ডাটাগুলো অ্যারেতে রাখে এবং সেটা কমা দিয়ে একটা লোকেশনের মধ্যে এভাবে রেখে দেয়, এরকম একটা লোকেশনের মধ্যে রেখে দেয়। সো যখন আমরা এই ভ্যালুটাকে কল করব কিংবা 20 কে কল করব, তার ক্ষেত্রে কিন্তু মেমোরি অ্যাড্রেস কিন্তু একটাই, একটার মধ্যেই পুরো জিনিসটাকে রাখবে, তখন সে কিন্তু সহজেই খুঁজে পাবে। তো এটার জন্য অ্যারে অনেক ফাস্ট এই লিস্টের চেয়ে। পাইথনে এই লিস্ট কনসেপ্ট আছে। এই লিস্ট কনসেপ্টটাকে তার, লিস্ট অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এই লিস্টের কনসেপ্ট আবার অন্য অন্য প্রোগ্রামিং এ নেই, বাট পাইথনে আছে। এটা একটা বিগেস্ট ফ্যাসিলিটি। বাট এই যে স্লোনেসের যে বিষয়টা, এটাকে ওভারকাম করার জন্য পাইথনে এই নামপাই এরকম বিভিন্ন ধরনের ফিচার ইউজ করা হয়, বিভিন্ন ধরনের মডিউল ইউজ করা হয়। সো অ্যারে বিভিন্ন ধরনের এই নামপায়ের যে অ্যারেটা আছে, নামপায়ের অ্যারেটাকে বলা হয় এনডি অ্যারে। নামপায়ের অ্যারেটাকে বলা হয় এনডি অ্যারে। সো এনডি মানে কি? এন ডাইমেনশন অ্যারে। সো আমরা জানি যে অ্যারে বিভিন্ন ডাইমেনশন হয়, এন ডাইমেনশন অ্যারে। সো আমরা জানি যে অ্যারে বিভিন্ন ধরনের ডাইমেনশন হয়। যেমন আমরা একটা অ্যারে যদি দেখি এরকম 1 2 3 4, সো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন অ্যারে, রাইট? আমরা ম্যাট্রিক্স যখন করি তখন এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন অ্যারে। আবার যখন আমরা এরকমও দেখি অনেক সময় 1 2, আবার আরেক কমা দিয়ে 2 3, এরকম ম্যাট্রিক্স আমরা দেখি কমা দিয়ে 4 5, ধরি এটা 4 5। সো এই ধরনের আমরা দেখি, তখন এটা কি? এটা কিন্তু ওয়ান ডাইমেনশন অ্যারে ছিল, বাট এটা কিন্তু হয়ে যাচ্ছে আবার 3 ডাইমেনশন অ্যারো। কারণ এটা কি, কয়টা রো আছে? এই একটা রো, দুইটা রো, তিনটা রো। সো এরকম মাল্টি ডাইমেনশন নিয়ে কাজ করে বলে এন- এম, নাম নামপায়ের যেই অ্যারেটা আছে, এই অ্যারেটাকে বলা হয় এনডি অ্যারে। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। সো আমরা বলেছিলাম কোন কোন অ্যাপ্লিকেশন করা যায়, সেটা হচ্ছে যে আমরা লিনিয়ার ফাংশনের জন্য আমরা এই নামপাই ইউজ করব। আমরা লিনিয়ার রিগ্রেশনের জন্য লজিক্যাল রিগ্রেশন, তারপর হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, আমরা যে এলএলএম করি বর্তমানে, যে চ্যাট জিপিটি যে কাজটা করে আর কি, ম্যাক্সিমাম নিউরাল নেটওয়ার্কের উপর যে কাজগুলো হয়। তারপর হচ্ছে আমরা যে ক্লাস্টারিং করি, কে মিনস ক্লাস্টারিং। যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে লেখাপড়া করেছি কিংবা এটা নিয়ে ঘাটাঘাটি করেছি, তারা এই বিষয়গুলো জানি। তারপর হচ্ছে কন্ট্রোল সিস্টেম আছে, স্ট্যাটিস্টিক্যালে যে আহ, বিভিন্ন ধরনের যে ফাংশনগুলো আছে রিসার্চের জন্য ইউজ করা হয়। তো এই ধরনের কাজের জন্য নামপাই ইউজ করা হয়। সো কারো যদি প্রয়োজন হয় যে আমার একটা লিনিয়ার অ্যালজেব্রা আছে এইরকম, তো সেটা কিন্তু আর তাকে নতুন করে ডেভেলপ করার প্রয়োজন নাই। জাস্ট এই নামপাইয়ের একটা মেথডটাকে সে কল করবে, কল করলেই কিন্তু তার ফুল কাজটা হয়ে যাবে। ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? সো আমরা এখন জানবো যে নামপাই যে শুনলাম, সো এই নামপাইটা কিভাবে আহ, কিভাবে ইউজ করা হয়। সো ইউজ করার জন্য নামপাইটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল, ইনস্টল।
সো ইনস্টল করার পদ্ধতি গতকালও বলেছিলাম। যেমন আমরা প্রথমে যদি চেক করব হচ্ছে আমরা ইম্পোর্ট, যেহেতু কোনো একটা মডিউল যদি আমরা ইম্পোর্ট করতে চাই, নাম পাই, নাম পায়ের এন ক্যাপিটাল এবং পি ক্যাপিটাল, ঠিক আছে, এভাবে লিখি আমরা। বাট যখন আমরা মডিউলটার নাম হচ্ছে নর্মালি NUMPY, নাম পাই, সব স্মলার। যখন এটা দিয়ে আমরা যখন প্রোগ্রামটা রান করব তখন আমাদেরকে একটা এরর দিয়েছে এবং বলছে যে নো মডিউল নেম নামপাই, নামপাই নেই। সো যেহেতু এই মডিউলটা নেই, এটা আমাকে ইনস্টল করতে হবে। ইনস্টলের কমান্ড খুবই সিম্পল। আমরা যদি কমান্ড প্রম্পটে যাই, পিপ, PIP পিপ, আমরা যদি লিখবো, অথবা নোটপ্যাডও যদি লিখি আমরা PIP পিপ ইনস্টল NUMPY, জাস্ট এটা দিয়ে আমরা যখন এই প্রোগ্রামটা রান করব, এই স্টেটমেন্ট, এই লাইনটা, তখন আমাদেরকে দেখেন এখানে স্টার হয়ে আছে, উপর লোডিং হচ্ছে, তার মানে এই প্যাকেজটা সেট আপ হচ্ছে। সো আমাদের এই প্যাকেজটা সেট আপ হচ্ছে। ক্লিয়ার? আপনারা চাইলে আপনাদের কম্পিউটারও সেট আপ করে নিতে পারেন। পিপ ইনস্টল দিয়ে আমাদের জাস্ট সেট আপ করতে হবে। সো সেট আপ হচ্ছে, ব্যাকএন্ড অনেক কাজ হচ্ছে এবং সেট আপ হয়েছে। এবং এখানে কিন্তু অন্য একটা এরর দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, সেটা হচ্ছে আমার যে PIP যে ভার্সনটা আছে হচ্ছে 2.21 ভার্সন আছে, বর্তমানে 25 আছে। আপনি চাইলে ওরা একটা কমান্ড দিয়ে দিয়েছে, এই কমান্ড ইউজ করেও আপডেট করে নিতে পারেন। এই কমান্ড ইউজ করেও, এটা আসলে ইম্পর্টেন্ট কোনো বিষয় না, আপনি চাইলে এটা কপি করে জাস্ট এখানে এক্সিকিউট করে এটাকে আপডেট করে নিতে পারেন। পিপ, সেক্ষেত্রে পিপটা আপডেট হবে, বাট আমাদের নামটি কিন্তু ইনস্টল হয়েছে। সো এটা পিপ আপডেট হতে থাকুক। আমরা এখানে ইম্পোর্ট করে দেখি, এখন ইম্পোর্ট নাম পাই। এখন দেখেন আমাদের আহ, কোনো ধরনের এরর দেয়নি। ইম্পোর্ট নামটি কোনো ধরনের এরর দেয়নি, দ্যাট মিন্স আমাদের ইনস্টল ওকে হয়েছে। বিষয়টা ক্লিয়ার? সো আমরা একটা এখন নামপির মাধ্যমে কি করব, অ্যারে ডিক্লেয়ার করব। সো আমরা এখন এ সমান সমান ইউজ করব, অথবা আমরা এলআইস ইউজ করব, যে নামপি পুরোটা লিখবো না, আমরা সাধারণত সবসময় NP ইউজ করা হয়, আমরা একটা এলআইসিং করি এস NP। গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে ইনপুট করে সেই মডিউলটাকে এলআইসিং হিসেবে ইউজ করা যায়। সো এস NP দিলাম, দিয়ে আমরা এটাকে এক্সিকিউট করি। দেন এর ভিতরে আমরা একটা নামপি ভ্যালু নিই, সো NP ডট এর এ। সো এভাবে নামপির ভ্যালুটা নেওয়া হয় এনপি ডট অ্যারে। সো এনপির ভিতরে একটা মেথড আছে অ্যারে, সেই অ্যারের ভিতরে আমরা 10, 20, 30, 40, আমরা এটা নিয়ে আমরা যখন এটা এক্সিকিউট করব তখন আমাদের এই ভ্যালুটা কোনো এরর দেয়নি, এক্সিকিউট হয়েছে। সো আমরা আরেকটা ভ্যালু যদি এখানে নেই, বি সমান সমান আরেকটা নেই এনপি ডট, কিভাবে কি করতে হবে, ARRAY অ্যারে, সিম্পলি অ্যারে রাখতে হবে। অ্যারে রেখে আমাদের এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এই অ্যারেটা দিয়ে দিব, ধরি 1 2 3, আরেকটা অ্যারে এরকম দিই, কমা 4, এরকম একটা অ্যারে দিই। সো আমরা এটা আমরা এক্সিকিউট করি, এক্সিকিউট করার পরে দেখব যে কোনো এরর আসছে না, সুতরাং আমাদের এটা ঠিকভাবে হয়েছে। সো এই নামপির টাইপটা দেখতে হলে এখন এই এ এবং বি এর টাইপটা কি হয়েছে আমরা একটু দেখি, প্রিন্ট। সো আমরা এর আগে যখন A B দেখেছিলাম কি দেখিয়েছিল, STR অথবা লিস্ট। সো এখানে যদি আমরা দেখি প্রিন্ট টাইপ এ, শুধু এটাই দেখি, তো আমাদেরকে দেখাচ্ছে এটা কি নামপি টাইপের, এবং নামটির কি এটা ND অ্যারে। আমরা বলেছিলাম নামপিতে সবগুলো অ্যারে ND অ্যারে হিসেবে ডিক্লেয়ার করা হয়। ND মানে হচ্ছে এন ডাইমেনশন অ্যারে। সো এভাবে আমরা টাইপটা দেখবো আর কি। সো টাইপ দেখার নিয়মটা কি, জাস্ট নর্মালি আমাদের বিল্ট ইন যে টাইপ ফাংশনটা আছে সেই টাইপ ফাংশনটা ইউজ করা হয়। সো আমরা এখন দেখবো একটা উদাহরণ, দেখবো যে আমাদের আসলে আমরা যে বলছি যে নামপি আসলে আমাদের যে নর্মাল যেই ট্রেডিশনাল যে পাইথন যে অপারেশন গুলো আছে সেই অপারেশনের চেয়ে যে নামপির যে আমাদের টাইম কম লাগে, এই বিষয়টা আমরা করব। তো এই উদাহরণের মাধ্যমে আমরা আরেকটা জিনিস করতে পারবো। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম অথবা ইউজার হিসেবে দেখা যাচ্ছে যে আমরা একটা বিরাট প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামে আমাদের আছে হচ্ছে অনেক ধরনের সারা বাংলাদেশের সকল নাগরিক আবেদন করবে। সো প্রতি সেকেন্ডে যদি আমার 1 লক্ষ নাগরিক আবেদন করে, তার লুটটা কত হবে, এই ধরনের কাজও কিন্তু আমি যে উদাহরণটা দেখাবো সেই উদাহরণের মাধ্যমে আমরা করতে পারি। সো আমরা একটা ডট প্রোডাক্ট দেখি। তো ম্যাথমেটিক্যাল একটা টার্ম হচ্ছে ডট প্রোডাক্ট। সো ডট প্রোডাক্ট কি, কারো ধারণা আছে? ডট প্রোডাক্ট ম্যাথমেটিক্যাল একটা টার্ম, ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে হচ্ছে যে আমার যদি কোনো সেলস থাকে এবং আইটেম থাকে, এটার গুণফলটাই হচ্ছে
ডট প্রোডাক্ট। ধরি আমার সেলস হচ্ছে এই চারটা সেলস হয়েছে এবং আমার কি কি আইটেম সেলস হয়েছে, এই চারটা আইটেম সেলস হয়েছে। তো এই আইটেম এবং এই আইটেমের গুণফলটাই হচ্ছে ডট প্রোডাক্ট। সো পুরোটার সাথে পুরোটা না, এটার সাথে এটা, মানে 10 টাকায় কয়টা বিক্রি হয়েছে একটা আইটেম, 20 টাকায় দুইটা আইটেম বিক্রি হয়েছে, 30 টাকায় তিনটা আইটেম, 40 টাকায় চারটা আইটেম। এরকম যখন আমরা গুণ করছি একটার সাথে আরেকটা, এই কনসেপ্টটাকে বলা হয় ডট প্রোডাক্ট। বিষয়টা কি ক্লিয়ার? সো আমরা চাচ্ছি যে একটা ফাংশন ক্রিয়েট করতে, ম্যাথমেটিক্যাল অপারেশন করতে, যে অপারেশনের মাধ্যমে জাস্ট আমাদের এই ডট প্রোডাক্ট মানে গুণন হবে, গুণগুলো হবে আর কি, এই এই ভ্যালুর সাথে এই ভ্যালু গুণ হবে। সো আমরা আরেকটা আচ্ছা, এটা দেখি যে আমরা একটা ফাংশন ডিফাইন করি ডেফ দিয়ে, আমরা ডট প্রোডাক্ট নামের একটা ফাংশন দিই। ডট প্রোডাক্ট ডট প্রোডাক্ট দিয়ে আমরা জাস্ট এ এবং বি আমরা পাস করি ডট প্রোডাক্টে। এরপর আমরা একটা রেজাল্ট ইনিশিয়াল করি। রেজাল্ট যেহেতু আমাদের ওই গুণনটা আমরা বের করবো, রেজাল্ট সমান সমান 0 আমরা ইনিশিয়াল করে নিলাম। তারপরে আমাদের যেহেতু আমরা চাচ্ছি কি এই প্রথম আইটেম আর দ্বিতীয় আইটেম মানে এ এর আইটেমের সাথে বি এর আইটেম গুণন করতে, তার মানে কি এ বি গুণ করতে হবে। তো আমরা সবগুলো ভ্যালু যেহেতু চলে আসবে এ বির ভিতরে, সুতরাং আমরা এখানে একটা ফর লুপ ইউজ করি। অলরেডি আমরা দেখেছি, আমরা ধরি আই কমা জে, দুইটা ভ্যালু নিচ্ছি, নিয়ে এটা ইন করব। ইন করব হচ্ছে এ এবং বি কে। সো এ এবং বি কে ইন করব। এটা হচ্ছে ট্রেডিশনাল আমি প্রোগ্রামটা করছি। সো এ বি কে যখন প্রিন্ট করব, তখন কিন্তু এ বি হিসেবে সে পুরোটাকেই কাউন্ট করবে, করে এ থেকে একটা নিবে বি থেকে। আমরা চাচ্ছি একটা একটা করে নিতে, প্রত্যেকটা ইটারেশন যেই লিস্ট আছে প্রত্যেকটা লিস্ট থেকে একটা একটা করে কাউন্ট কালেক্ট করতে। সেই ক্ষেত্রে আমাদের পাইথনে একটা প্রোগ্রাম, একটা মেথড আছে, আমি বলেছিলাম আলোচনা করব, সেটাই হচ্ছে জিপ। প্রথম দিন আপনারা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেই অ্যাসাইনমেন্টে জিপটা ইউজ করেছিলেন। কিন্তু জিপটা আসলে কি জিনিস এটা আসলে আমরা অনেকে হয়তো বা জানি না। জিপ হচ্ছে একটা পাইথনের বিল্ট ইন ফাংশন, এবং এই জিপটা ইউজ করা হয় বিভিন্ন ধরনের ইটারেশন, মাল্টিপল ইটারেশনের ক্ষেত্রে। যেমন আমাদের তিনটা যদি থাকে, প্রত্যেকটা থেকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আইটেম, প্রথম আইটেম এর প্রথম আইটেম, বির প্রথম আইটেম, সির প্রথম আইটেম, কিংবা এ বির প্রথম আইটেম গুলো প্রথম নিবে। তারপরে আবার দ্বিতীয় লুপে নিবে দ্বিতীয় আইটেম, দ্বিতীয় আইটেম, তৃতীয় লুপে নিবে তৃতীয় আইটেম, তৃতীয় আইটেম। এই কাজ করার জন্য আমরা পাইথনের বিল্ট ইন জিপ ফাংশনটা আমরা ইউজ করি। দেন আমরা রেজাল্ট রেজাল্ট সমান সমান আর ইউএস রেজাল্ট সমান সমান আমরা ধরি হচ্ছে রেজাল্ট প্লাস এম। আমরা প্রোডাক্ট বের করবো, মানে আমাদের টোটাল কত সেল হয়েছে আর কি, সেটা বের করবো। সুতরাং আমাদের রেজাল্ট প্লাস আই গুণন জে। সো আয়ের ভ্যালু প্রথমে আসবে কত, এখানে যদি আমরা ধরি, প্রথম ক্ষেত্রে আমাদের কত আসবে 10, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কত আসবে 40, প্লাস তৃতীয় ক্ষেত্রে আমাদের কত আসবে 90, প্লাস চতুর্থ ক্ষেত্রে আমাদের আসবে 160, 160। সো 260, 300 আমাদের রেজাল্ট আসবে। সো আমাদের রেজাল্ট 300 আসার কথা এই অনুযায়ী। সো আমরা তখন রিটার্ন করব, আমরা এখানে প্রিন্ট করতে পারি, প্রিন্ট করি প্রিন্ট রেজাল্ট, SULT রেজাল্ট। দেন আমরা এই ফাংশনটাকে ডট প্রোডাক্টটাকে আমরা কল করি, কন্ট্রোল C। সো আমরা ডট প্রোডাক্টে কল করে যদি রান করি, আমরা দেখতে পাবো আমাদের কিন্তু ভ্যালুটা আসছে 300। বিষয়টা কি সবার ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? আমাদের রান করলে প্রোডাক্ট আসছে 300। সরি, দ্য প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমরা লিখে ফেলেছি এখানে, এটা হবে উপরে, সরি, রেজাল্টে প্রিন্টে। সো দ্য প্রোডাক্ট 300। এই বিষয়টা কি সবার ক্লিয়ার? জি না। স্যার ওই যে আপনি যে শর্টকাট কি ইউজ করেন নাকি স্যার, ওই যে রান করার জন্য স্যার? ও হ্যাঁ, রান করার জন্য শিফট চেপে ইন্টার, শিফট চেপে ইন্টার, হ্যাঁ। শিফট চেপে ইন্টার, শিফট চেপে ইন্টার। এখানে যদি আপনার কার্সার নেন, আপনাকে বলে দিবে, দেখেন রান দিস সেল অ্যান্ড অ্যাডভান্স শিফট প্লাস ইন্টার। স্টপ করার জন্য
রিস্টার্ট দেওয়ার জন্য এগুলি, আর রান করার জন্য শিফট চেপে ইন্টার। সো আমাদের প্রোডাক্ট হচ্ছে 300। সো আমি আমরা একটা যদি প্রোগ্রাম, রেজাল্টে যদি একটা অ্যারে নিতে চাতাম, তাহলে এই রেজাল্ট মাঝখানে রেজাল্ট যোগ করে না করলে পাওয়া যেত না, আর একটা অ্যারে আসতো। মানে অর্থাৎ কোথায় এই রেজাল্টের এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি যদি এই রেজাল্টটা না লিখি, প্লাস না দেই, তাহলে কি আরেকটা অ্যারে আসবে? এখানে এখানে না, হ্যাঁ হ্যাঁ, এটা তো গুণ গুণ হবে। আচ্ছা আমরা দেখি, রেজাল্ট এটা সমান বাদ সমান দিলে কি এতে। হয়? হ্যাঁ, এটা বাদ দিয়ে আমরা দেখি কি হয়। আমাদের ওই যে 160, মানে আমাদের লাস্টে শুধুমাত্র গুণটা হবে, লাস্টে যে গুণটা হয়েছে আচ্ছা, আমি যদি সেটা আরেকটা অ্যারে করতে চাই এই দুইটা থেকে, হ্যাঁ গুণ হ্যাঁ, গুণ করে জি জি জি, আরেকটা অ্যারে ওটা করতে আসবো, চাই। ওটা আসবো। আরেকটা এররটা আসবো। আমরা আগে দেখেন, এটা তো আমরা কিন্তু এখনো নাম পাইতে ঢুকিনি। আমরা কিন্তু এখন আছি ট্রেডিশনাল যে প্রোগ্রামটা আছে, পাইথনের ট্রেডিশনাল প্রোগ্রাম, এখানে কিন্তু নাম পাইয়ের কোনো কিছু ইউজ করিনি। এটা জাস্ট একটা এরর নিয়েছে, এখানে লিস্ট নিলেও কোনো প্রবলেম ছিল না। আমি এখানে যদি আমরা শুধুমাত্র লিস্ট নেই সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। যদি লিস্ট নেই একই রেজাল্ট আসবে। আর এখানে রেজাল্ট, আচ্ছা এখানে প্লাস দিদি, প্লাস দিলেই হবে। সো আমরা যদি শুধু লিস্ট নেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 300 আসছে, কোনো প্রবলেম নেই। আমরা দেখাচ্ছি হচ্ছে ট্রেডিশনাল পাইথনে যেভাবে প্রোগ্রাম করে, কারণ আমি বলবো আপনাদেরকে কেন আমরা নাম পাই এত বলছি যে অনেক ফাস্ট, সেই ফাস্টটা আমরা দেখাবো। একই সাথে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যখন হিটগুলো হয়, সেই হিটগুলো আমরা কিভাবে, টিপস যেটাকে বলা হয়, টিপিএস, ট্রানজেকশন পার সেকেন্ড, সেই বিষয়গুলো আমরা এটার মাধ্যমে বুঝতে পারবো আর কি। যাই হোক, আমরা এখন আগের অবস্থায় ফিরে যাই মনে হয়, যেহেতু আমরা উদাহরণটা দেখাবো নামপি এবং দুইটার মধ্যে আর কি। সো আমরা এই কোডটাকে রান, কপি করি, কপি করে আমরা নোটপ্যাডে লিখি। আমি সবগুলো কোডই শেয়ার করে দিব আজকে ক্লাস শেষে। আমরা এটা দেখা হচ্ছে যে ডিফারেন্ট, ডিফারেন্ট ডট পিওয়াই। সো এই নাম দিলাম, নাম দিয়ে জাস্ট আমি একটু কোডটা পেস্ট করে দিচ্ছি। প্রথমে ইম্পোর্ট করব, ইম্পোর্ট নাম পাই এস এনপি, তারপরে আমি জাস্ট কোডটা পেস্ট করে দিচ্ছি। সো কোডটা পেস্ট করার পরে এখন, সো এই যে ডট প্রোডাক্ট আমরা কল করেছি কিংবা এখানে আমরা রেজাল্ট দিয়েছি, এই রেজাল্ট আমরা দিব না, আমরা এখানে সরাসরি রিটার্ন করব রেজাল্টটা। রিটার্ন রেজাল্ট, রেজাল্টটা আমরা এখানে রিটার্ন করব। সো রিটার্ন করার পরে আমরা এরপর আমরা একটা ফাংশন ইউজ করি, বিল্ট ইন একটা মডিউল ইউজ করব, সেটা হচ্ছে যে ডেট টাইম ফ্রম। পাইথনের একটা ডেট টাইম মডিউল আছে, ডেট টাইম মডিউল থেকে, মানে টাইম, ডেট টাইম নিয়ে কাজ করার জন্য আমরা এই মডিউলটা ইউজ করি। ডেট টাইম ইম্পোর্ট করব আমরা, ইম্পোর্ট ডেট টাইম। সো আমরা এটা ইম্পোর্ট করে নিলাম। এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যে এই প্রোগ্রামটা আমরা যে রিটার্ন করবে রেজাল্ট, সেই ক্ষেত্রে আমাদের টাইমটা কতক্ষণ লাগে এটা আমরা দেখার জন্য আর কি। সো আমরা বিফোর, বিফোর আমরা দেই বিফোর, আচ্ছা বিফোর সমান সমান নাম দেই, তখন আমরা দেই ডেট টাইম ডট নাও নামের একটা ফাংশন আমরা ইউজ করব। ডেট টাইমের নাও মানে বর্তমানে কত সময় আর কি, ডেট টাইম ডট নাও। এই যে প্রোগ্রামটা স্টার্ট হবে সেই স্টার্টের আগের যেই বিফোর আমরা টাইমটা নিয়ে নিলাম। সো নিয়ে এরপর আমরা আফটার দিই, আফটার সমান সমান ডেট টাইম ডট নাও, আমরা এটা দিই ডেট টাইম নট নাও। তারপর আমরা প্রিন্ট করব, আমরা প্রিন্ট করি প্রিন্ট, কি দিব এটা, দিই টাইম টেকেন, টাইম টেকেন। সো টাইম টেকেন আমরা দিলাম নাম। এখান থেকে আমরা দেখতে পাবো আসলে আমাদের এই কতটুকু টাইম লাগছে, তার মানে আফটার মাইনাস যদি আমরা বিফোর দিই তাহলে তো আমরা বুঝতে পারবো কত সময় লেগেছে। তো আমরা এটা দিয়ে যদি সেভ করে এই প্রোগ্রামটা আমাদের কমান্ড স্ক্রিনে রান করি, আমাদের সেটা ভালো হবে। সিএমডি, যেহেতু আমরা মাল্টিপল রান করবো এখানে। সো আমরা এখানে যখন পাইথন দিই, পাইথন ডিফারেন্ট, সো টেকেন, টাইম টেকেন 00, কারণ একটা প্রোগ্রাম আসলে বোঝা যাবে না যে কত। সো আমরা এখানে একটা লুপ চালিয়ে দিই। যদি আমরা একটা লুপ চালাই, ফর আই ইন
রেঞ্জ, আমরা যদি এখানে 1 লক্ষ বার এটা লুপ চালাই, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ বার আমরা যদি চালাই, দ্যাট মিন্স 1 লক্ষ বার আমাদের এই প্রোগ্রাম এক্সিকিউট হবে। এক্সিকিউট হলে কত সময় লাগে এটা আমরা একটু দেখি। সেভ করে প্রোগ্রামটা একটু রান করি। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগে 00 ছিল, এখন 0.23। আচ্ছা, 1 লক্ষ না দিয়ে আমরা 1 কোটি দিই, দুটো শূন্য বাড়িয়ে দিই, সরি। তার মানে কি, আমি কিন্তু 1 কোটি সেশন তাকে পাঠাচ্ছি। পাঠানোর ফলে তার এক্সিকিউশন টাইমটা কিন্তু আমি বের করছি, যে তার এক্সিকিউশন টাইম কিরকম লাগছে। সো অনেক সময় লাগছে 1 কোটি যখন আমি এক্সিকিউশন দিচ্ছি, কারণ আমার ল্যাপটপের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু সে 23 সেকেন্ড লেগেছে। খেয়াল করছি আমরা কত সময় লেগেছে, 23 সেকেন্ড। খেয়াল করছি আমরা। জি জি জি, 23 সেকেন্ড, জি। আচ্ছা, 23 সেকেন্ড লেগেছে। এখন আমরা যদি এখন একটা নামপি কোডের মাধ্যমে এটা দেখতে চাই, আমরা এখন দেখব যে এই ডট প্রোগ্রামটা করার জন্য নামপির জন্য একটা জাস্ট সিম্পল একটা ইউজ করতে হয়, ফাংশন। সো আমরা এটাই কপি করি, বিফোর ডেট টাইম এটা কপি করছি। কপি করে আমরা এখানে পেস্ট করছি, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করছি। সো পেস্ট করার পরে নামপির জন্য আমরা একটা ফাংশন আছে, বিফোর ডেট, ওকে। নামপির জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এনপি ডট ডিওটি। এই ডট প্রোডাক্টের যত কাজ করা হয়, ডট প্রোডাক্টের কাজের জন্য আমাদের একটা মাত্র ফাংশন, সেটা হচ্ছে ডিওটি। ডিওটি ফাংশন, এবং আমি পাস করব এ এবং বি কে। তাহলে আমাকে এই রেজাল্টটা আসবে আর কি, আমাদের যে প্রোডাক্টের রেজাল্ট চেয়েছি সেই রেজাল্টটাই আসবে। সো এ এবং বি দিয়ে আমি এখন দুইটার ক্ষেত্রেই এটা দিয়ে আমরা নাম পাই, টাইম টেকেন আর ট্রেডিশনাল দিই, ট্রেডিশনাল টাইম টেকেন। সো আমি এটা রান, সেভ করছি। সেভ করে যদি আমি একটু রান করি, ফর এনপি ডট, ঠিক আছে, রান করি। সো আমরা এখান থেকেই দেখতে পাবো যে আসলে নাম পি এবং ট্রেডিশনাল অ্যারের সময় কিরকম কম বেশি লাগে। তো যেহেতু 23 সেকেন্ড লেগেছে, এটা 23 সেকেন্ডের মতোই লাগবে। সো আমাদের ট্রেডিশনালটা লেগেছে 23 সেকেন্ড। এটা আসলে প্রসেসরের উপরও নির্ভর করে, আমাদের ল্যাপটপ কম্পিউটারের প্রসেসর, সার্ভারের প্রসেসরের উপর টাইমটা নির্ভর করে। দেখেন পরেরটা নামপির ক্ষেত্রে কতটুকু লেগেছে, 0 সেকেন্ড। 13 সেকেন্ড। তার মানে প্রায় 10 সেকেন্ড কম। যদি আপনি এই রেশিওটাকে 100-তে পার্সেন্টেজ করেন, তার মধ্যে কত, প্রায় 50% কমে আসছে, 60-40, রাইট? ওরকম কিছু। ইয়েস। প্রায় অর্ধেক, প্রায় অর্ধেক। সো এই জন্য আমরা বলছি নামপি অনেক ফাস্ট। সো নামপি হচ্ছে জাস্ট একটা অ্যারে। অ্যারেটা আমরা বলেছিলাম যে একটা নামপি হচ্ছে জাস্ট একটা অ্যারে, এবং অ্যারেটা মানে কি, অ্যারেটা হচ্ছে একটা ইন্ডেক্স অফ হোমোজেনাস ডাটা টাইপ। হোমোজেনাস ডাটা টাইপ বলতে যে একই টাইপের ডাটা থাকবে। এবং এই অ্যারে টাইপটা আমরা সি, সি প্লাস প্লাস, জাভা এই ধরনের প্রোগ্রামিং এ দেখতে পাই, কিন্তু পাইথনে সরাসরি বাই ডিফল্ট কোনো অ্যারের কনসেপ্ট নাই, যে কারণে আমরা এইরকম আহ, আমরা লাইব্রেরি ইউজ করি। সো পাইথনে দুই ধরনের লাইব্রেরি ইউজ করা হয়, একটা হচ্ছে অ্যারে মডিউল আর একটা হচ্ছে নামপি মডিউল। সো অ্যারে মডিউলটা বিল্ট ইন ফাংশন। জাস্ট ডিরেক্টলি ইম্পোর্ট ইম্পোর্ট ARRAY অ্যারে, এইভাবে আমরা ডিক্লেয়ার করলেই ডিক্লেয়ার হবে। আমাদের নতুন করে পিপ ইনস্টল অ্যারে এরকম দেওয়ার প্রয়োজন নাই, অ্যারে দিয়ে এরকম করা হয়। তো অ্যারের কাজগুলো পাইথনে যেমন, আমরা যদি এ সমান সমান, আমরা যেমন এর আগে যেটা করেছিলাম নামপি, এই এর ক্ষেত্রে আমরা AR দিয়ে দিতে পারি, AR ধরি। সো এর আগে যেটা করেছিলাম np.array দিয়েছিলাম, আর এখানে AR.array দিয়ে আমরা একইভাবে ভ্যালু ডিক্লেয়ার আমরা করতে পারি, 10, 20, 30, 40। সো এভাবে যদি আমরা ডিক্লেয়ার করি, আমরা যদি রান করি, আমাদের একটা এরর দিচ্ছে, বিকজ এখানে আমরা যে ভ্যালুগুলো ডিফাইন করেছি সবগুলো হচ্ছে ইন্টিজার ভ্যালু। সো অ্যারে যখন ইউজ করব, অ্যারের ফাংশনটা হচ্ছে এরকম, প্রথমে আমাকে আই দিয়ে
বুঝায় নিতে হবে যে আমি হচ্ছে ইন্টিজার ডিক্লেয়ার করছি আই, অথবা এ ফ্লোটের জন্য এফ ইউজ করতে হবে, বুলিয়ানের জন্য বি, এরকম ইউজ করে আমাকে অ্যারেতে বলে দিতে হবে। দেন আমাকে যদি এখন আমি টাইপ ধরি, টাইপ এ, সো আমাকে তখন দেখাবে এটা অ্যারে টাইপ। অ্যারে কোন অ্যারে? অ্যারের একটা অ্যারে টাইপ। আর আগের ক্ষেত্রে আমাদেরকে দেখিয়েছে এটা একটা অ্যারে, এনডি অ্যারে, এবং সেটা হচ্ছে নামপির একটা অ্যারে। সো অ্যারে অ্যারে দিয়ে অনেক কমপ্লেক্স অপারেশন করা যায়, বাট বর্তমানে অ্যারে কোনো অপারেশন করা হয় না এই কারণেই, যেহেতু এটা একটা ফ্রিওয়্যার এবং ওপেন সোর্স, এটার মডিউলগুলো ওইভাবে ডেভেলপ করা হয় না। নামপি যেরকম প্রতিনিয়ত লাইব্রেরি সাপোর্ট আছে, ডেভেলপ করা হয়, সুতরাং সবসময় আমরা ডাটা সায়েন্সের সব কাজের জন্য আমরা নামপি ইউজ করি, নামপাই ইউজ করি। সো নামপাইটা আমরা অলরেডি দেখেছি কিভাবে ডিক্লেয়ার করা হয়, যে এ দিয়ে স্পেস দিয়ে এনপি ডট অ্যারে, যদি আমরা এলিয়াস ইউজ করি, আর এলিয়াস যদি ইউজ না করি সরাসরি নামপি ডট অ্যারে দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারি। সো আমরা যদি এরকম যদি দেখি, এ সমান সমান এনপি, অলরেডি আমরা এনপি যেহেতু ডিক্লেয়ার করছি ডট অ্যারে 10, 20, 30, আচ্ছা তিনটাই আমরা দিই। 30 দিয়ে আমরা যখন এটা টাইপটা প্রিন্ট করব, প্রিন্ট, আমরা আগেরটা দেখলাম অ্যারে অ্যারে, আর এটার টাইপটা যদি আমরা দেখি টাইপ এ, আমরা টাইপ দেখি, আমরা প্রিন্ট করি, এর ভ্যালুটা প্রিন্ট করি, প্রিন্ট, প্রিন্ট এর ভ্যালুটাকে আমরা দেখি। তারপর হচ্ছে আচ্ছা যদি দেখি, আমরা দেখতে পাবো এটা হচ্ছে ক্লাস নামপি এনডিআর এর 10, 20, 30। সো এই বিষয়টাকে আমরা যখন লিস্টের ক্ষেত্রে আমরা একটা একটা করে ভ্যালু প্রিন্ট করেছিলাম, তখন আমরা কিন্তু, অথবা স্ট্রিং এর ক্ষেত্রে একটা একটা করে যদি আমরা দেখতে চাই, প্রিন্ট, মনে করেন আমরা দেখতে চাচ্ছি ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, এভাবে যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? একটা লুপ ইউজ করতে হয়। মনে আছে? আমরা একটা লুপ ইউজ করি, সে ফর, ধরি আই ইন, জাস্ট আমাদেরকে এই এটাকে বলে দিতে হবে, এখানে ওই রেঞ্জ টেঞ্জ এত কিছু বলতে হবে না, জাস্ট এ বলে দিয়ে আমরা যদি প্রিন্ট আই দেই, সেই ক্ষেত্রে আমাদের এরর ভ্যালুগুলো আমরা দেখতে পাবো, ওয়ান বাই ওয়ান এই যেরকম প্রিন্ট হয়েছে। এভাবে আসলে আমরা এরর এই নাম পায়ের এরর গুলো এভাবে অ্যাক্সেস করতে পারি। সো এবং এটা যখন আমরা দেখছি, এটা দেখতে অনেকটা লিস্টের মতোই লাগছে, আমরা যদি খেয়াল করি, কিংবা আমরা বলতে পারি যে আমরা তো অ্যারের ভিতরে আসলে লিস্টকে ডিক্লেয়ার করছি, একটা নাম, নাম পায়ের ভিতরে যে অ্যারেটা করছি, সেই অ্যারেটা আমরা লিস্টকে ডিক্লেয়ার করছি। সো লিস্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করছি, কিন্তু লিস্ট এবং অ্যারের মধ্যে, এই নামপাই অ্যারের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে এবং কিছু মিল আছে। যেমন দুইটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, লিস্ট, আমি যদি বলি লিস্ট এবং অ্যারে নিয়ে যদি একটু বলি, লিস্ট অ্যান্ড অ্যান্ড নাম পাই অ্যারে, যদি এই দুইটার ক্ষেত্রে একটু বলি আমরা, যদি সিমিলারিটিস বলি, সিমিলারিটিস এর ক্ষেত্রে আমরা দেখি যে দুইটাই কিন্তু ডাটা স্টোর করে। কি করে? এ সমান সমান এই যে তিনটা ডাটা আমরা স্টোর করলাম, আবার এর এর যখন আমরা লিস্ট হিসেবে ডিক্লেয়ার করি, আমরা বি সমান সমান যদি আমরা লিস্ট হিসেবে দিই 10, 20, এটাও কিন্তু আমাদের এই বির ভিতরে ডাটাগুলো স্টোর করে, এর ভিতরে ডাটা স্টোর করে। এবং দুইটার ভিতরে একটা সিমিলারিটি আছে, দুইটাই এই নামপি অ্যারে হোক আর লিস্ট হোক, দুইটা ডাটা টাইপই আমাদের ওই অর্ডারগুলো মেনটেন করে। যেমন জিরো পজিশনে 10, জিরো পজিশনে 10, এই অর্ডারগুলো সে মেনটেন করে। যেহেতু অর্ডার মেনটেন করে, তার মানে এখানে আমাদের ইন্ডেক্সিং যে কনসেপ্টটা আছে আমরা অলরেডি দেখেছি, সেই ইন্ডেক্সিং কনসেপ্টটাও আমাদের নামপাই অ্যারের ভিতরে সাপোর্ট করে। এবং একই সাথে আমাদের লিস্টের মতো এই নামপাইয়ের ভিতরে স্লাইসিং যে কনসেপ্ট আছে, স্লাইসিংও অ্যাকসেপ্ট করে। এবং দুইটাই মিউটেবল, মানে আমরা যখন ডিক্লেয়ার করছি, যে কোনো সময় আমরা যে কোনো ভ্যালু পরিবর্তন করতে পারি, নামপাই এর ভিতরেও আমরা যে কোনো সময় যে কোনো ভ্যালু আমরা পরিবর্তন করতে পারি। সো এটা সিমিলারিটিস থাকলেও কিছু ডিফারেন্সও আছে। যেমন ডিফারেন্সের মধ্যে এক নাম্বারটা হচ্ছে যে লিস্টে কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে হেটেরোজেনিয়াস, মানে মাল্টিপল ডাটা টাইপ সে সাপোর্ট করে, বাট আমার নামপেয়ারে মাল্টিপল ডাটা টাইপ সাপোর্ট করে না, সে হোমোজেনাস ডাটা টাইপ সাপোর্ট করে। এবং লিস্টটা হচ্ছে একটা বিল্ট ইন ডেটা টাইপ, কিন্তু এই নামপি অ্যারে যেটা, সেটা হচ্ছে একটা বিল্ট ইন না, এটা একটা লাইব্রেরির মাধ্যমে এই বেনিফিটটা পাওয়া যায়, এই ডেটা টাইপের বেনিফিটটা পাওয়া যায়। দ্যাট মিনস এটা একটা এক্সপ্লিসিটলি আমরা বলতে পারি একটা ডেটা টাইপ। এই হচ্ছে ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স হচ্ছে যে ভেক্টর অপারেশন গুলো
করা যায় এই অ্যারের মাধ্যমে, নামপাই অ্যারের মাধ্যমে, কিন্তু লিস্টের মাধ্যমে ভেক্টরের অপারেশনগুলো করা যায় না। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম ভেক্টরাইজেশন, ভেক্টরাইজেশন ফিচার। সো ভেক্টরাইজেশন কি, তো আমরা মোটামুটি সবাই জানি, তারপর আমি একটু এখানে একটু আলোচনা করে দিচ্ছি ভেক্টরাইজেশন কি। যেহেতু আমরা সবাই ডিসক্রিট ম্যাথ করেছি, ভেক্টরের অঙ্কগুলো ছিল। সো আমরা ধরি একটা লিস্ট হচ্ছে এরকম L1 10 20 30, এবং L2 একটা লিস্ট, L2 সমান সমান ধরি হচ্ছে 1 2 3, ধরছি এরকম দুইটা লিস্ট আছে। So আমরা যখন L1 এর সাথে L1 প্লাস 1 করব, L1 এর সাথে যখন 1 করব, তার দ্যাট মিন্স কি হবে, হওয়া উচিত কি, 1 করলে কি হবে, একটা এরর দিবে। সে কি বলছে, ক্যান অনলি কনকাটেনেট লিস্ট নট ইন্টিজার। তার মানে সে প্লাস করতে পারবে কার সাথে, L2 এর সাথে। L2 এর সাথে যখন প্লাস করবে, সে এটা যুক্ত হচ্ছে এটা এবং এটা মিলিয়ে। বাট ভেক্টর বলতে বোঝাচ্ছে কোন একটা ইটারেশন, ইটারেশন বলতে ইটারেশন বলতে বোঝাচ্ছে যে এই যে এরকম আর কি, একটা সিকোয়েন্সের ভিতরে এভরি আইটেম যখন থাকবে একটার পর একটা ক্রমান্বয়ে, সেটাকে বলা হয় ইটারেশন। সো ইটারেশনের এভরি আইটেমের সাথে এভরি আইটেম, যখন আমরা এভরি আইটেম নিয়ে যখন কাজ করতে যাব কোনো একটা অপারেশন, এরকম ইন্ডেক্স কিংবা একটা সিকোয়েন্সের এভরি আইটেম নিয়ে যখন আমরা কাজ করব, এভরি আইটেমের সাথে এভরি আইটেম, তখন এই বিষয়টাকে বলা হয় ভেক্টর। যেমন আমি যদি এখানে L1 এর জায়গায় এ লিখি, এ সমান সমান আমাদের np ডট অ্যারে দিই, অ্যারে দিয়ে আমরা বলে দিচ্ছি একইভাবে 10 20 20 30 যখন আমরা দেই, এবং বি সমান সমান এনপি ডট অ্যারে এরকম দিয়ে 1 2 3 এরকম যদি আমরা ডিক্লেয়ার করি, দেন আগের ক্ষেত্রে কিন্তু আমাদের কি করেছে, L1 প্লাস 1 যখন দিয়েছি বলেছে যে এটা সম্ভব না, সে এরও দিয়েছে। এখন যদি আমরা a+1 দিই, দ্যাট মিনস আমরা কি করছি, আমরা এর সাথে যদি 1 দিই, সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালু থেকে এক যুগ হচ্ছে, এই ভ্যালুর সাথে এক যুগ হচ্ছে, তার মানে কি এভরি এলিমেন্টের সাথে সে অপারেশন করছে। তো এই ফ্যাসিলিটিটার নামটা হচ্ছে ভেক্টরাইজেশন। সো এই ভেক্টরাইজেশন আমাদের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল যে কমপ্লেক্স অপারেশন গুলো আছে সেই অপারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এখন যদি a আমরা 2 দেই, তখন কি হবে, আমাদের এভরি এলিমেন্ট গুলো দেখেন দ্বিগুণ হয়ে যাবে। আমরা যদি ভাগ দেই, সেই ক্ষেত্রে কি হবে, এভরি এলিমেন্ট সে কিন্তু এই যে ভাগ করে ফেলছে। সো এই ভেক্টরাইজেশন যে ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটিটা লিস্টের ভিতরে নেই। আমরা যদি L1 দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এরর দিচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার? ভেক্টরাইজেশন সবাই বুঝতে পেরেছি ভেক্টরাইজেশন? ক্লিয়ার। হুম। এই এই সুবিধার কারণে আসলে আমরা এই নামপাই ইউজ করব আমাদের ম্যাক্সিমাম অপারেশন, আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য। সো আরেকটা বিষয় যদি আমরা বলি, যে আমরা সবসময় বলি যে লিস্ট, এই নামপাই অ্যারে, যেটা লিস্ট অ্যারে, নামপাই অ্যারে না, যে কোনো অ্যারের চেয়ে লিস্ট মেমোরি বেশি কনজিউম করে। সেটাও যদি আমরা একটু দেখি, ধরি আমাদের এখানে 20টা আইটেম দিই, 30 40 50 60 70 80 90। সো 9টা আইটেম আমরা এখানে 3 বার করে দিচ্ছি, তার মানে হচ্ছে 3 নং 27টা আইটেম হয়ে যাচ্ছে। একইভাবে আমরা এটাই কপি করে এতে নিয়ে যাই। সো আমার লিস্ট 1 যেটা আছে L1 এর আইটেম আছে কয়টা, 27টা, 3 নং 27টা। একইভাবে কিন্তু আমার এর ভিতরেও আইটেম আছে কয়টা, 27টা। রাইট? আমরা এটা যদি এক্সিকিউট করি, তখন আমার এটা এক্সিকিউট হলো। আমরা তো রাইট, ক্লিয়ার আছে যে আমাদের 27টা করে আইটেম আছে L1 এ এবং এতে, ঠিক আছে না? সো পাইথনের যে আমাদের মেমোরির যে সাইজটা, মেমোরির ভিতরে কিরকম সাইজ সে অ্যালোকেট করেছে, কনজিউম করেছে, এটার জন্য একটা ফাংশন আছে যেটাকে বলা হয় গেট সাইজ অফ, একটা ফাংশন আছে। আমরা যদি দেখি যে দ্য সাইজ অফ লিস্ট, যদি আমরা একটা দেখি, তো এটার জন্য আমাদের একটা ফাংশন আছে হচ্ছে গেট সাইজ অফ। এই বিল্ট ইন একটা ফাংশন আছে, এই ফাংশনের ভিতরে যখন আমরা ভ্যালুটাকে ডিক্লেয়ার করব, অটোমেটিক আমাদেরকে এই ভ্যালুটা দেখাবে। একইভাবে আমরা
নাম পাই অ্যারে গেট সাইজ অফ এর, এটা দিব এ। সো গেট সাইজ অফ এই যে বিল্ট ইন যে ফাংশনটা আছে, এই ফাংশনটা রয়েছে আরেকটা লাইব্রেরির মধ্যে। সো সেই লাইব্রেরিটাকে আমাকে কল করে নিতে হবে। আমি উপরে কল করে নিই, সেটা হচ্ছে সিস লাইব্রেরি। তো ইম্পোর্ট SYS, সিস, এই সিসটাই হচ্ছে এই সিস লাইব্রেরি। সো সিস লাইব্রেরি ইউজ করার জন্য, গেট সাইজ অফ ইউজ করার জন্য সিস ডট দেখেন, আগে কিন্তু এটা ব্ল্যাক কালার ছিল, এখন অনেকটা ব্লু কালার হয়ে যাচ্ছে। সো সিস ডট এটা দিয়ে আমরা আসলে এই সাইজগুলো দেখতে পারি। সো এখন যদি আমি একটু রান করি প্রোগ্রামটা, আমরা রান করলে দেখতে পাবো যে দ্য সাইজ অফ লিস্ট হচ্ছে 280, আর সাইজ অফ 280 এবং নামপি অ্যারে। আচ্ছা, এখানে এটা হবে না, এই কারণে একটু এটা আমাদের কমান্ড প্রমোটে করতে হবে। কমান্ড প্রমোটে করলে এটা অ্যাকচুয়াল রেজাল্টটা পাওয়া যাবে। আমরা, সরি, কন্ট্রোল Z। কমান্ড প্রমোটে কেন করতে হবে? কারণ এটা দেখা যাচ্ছে যে একই সময়ে এক্সিকিউট হয়ে যায় আর কি। আমরা এখানে দেখি, নিউ একটা প্রজেক্ট নেই, ইম্পোর্ট সিস, দেন আমরা শুধুমাত্র দুইটা ভ্যালু রাখি। সো ইম্পোর্ট সাথে সাথে আমাদেরকে নাম পিওটা ইম্পোর্ট করে নিতে হবে। নাম পি, নাম পাই অ্যাজ এনপি, যেহেতু আমরা এখানে এনপি ইউজ করেছি। সো তারপর আমরা জাস্ট প্রিন্ট করে দিব, প্রিন্ট সাইজ অফ লিস্ট, নাম পেয়ারে, এবং সাইজ অফ L1 A। ওকে, সো আমরা এটা সেভ করে হচ্ছে সাইজ, সাইজ দিয়ে সেভ করি, size.py। সো আমরা যদি রান করি এখন, 10 20, আচ্ছা এখানে আমরা একটু কমে নিই, 60 পর্যন্ত দেখি আর কি। ভ্যালু সম্ভবত বেশি হয়ে গেছে আমাদের, এই জন্য আসলে দুইবার পেস্ট হয়ে গেছে কিনা। 60 পর্যন্ত নিই আমরা, এই 6টা যদি নেই তাহলেই বুঝতে পারবো আর কি। সেভ করি। সো এভাবে আমাদের নাম পাই অ্যারের অ্যারে আমাদের এই সাইজগুলো এভাবে দেখা যায় মেমোরির কনজিউম ক্ষেত্রে। নাম পাই অ্যারের মেমোরি কনজিউম বেশি করছে আর কি, বাট নাম পাই অ্যারে অনেক ফাস্ট। A1 সমান সমান এমপিয়ারে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো এভাবে আসলে মেমোরি দেখতে হয়, এই কিরকম মেমোরি কনজিউম করছে সাইজ অফ লিস্ট। সো যদি অনেক বড় প্রোগ্রাম হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই সাইজ যেটা, আস্তে আস্তে এই সাইজটা ডিক্রিজ হয়। দেখেন আমি যখন এই রেশিও বড় করেছি তখন কিন্তু রেশিও আস্তে আস্তে কমে আসছে। ওকে, এভাবে আর কি আমাদের মেমোরি সাইজ দেখতে হয় নামপাইয়ের। আর এছাড়া আমরা দেখলাম যে নামপাই খুব অনেক ভালো স্পিড, অনেক মেমোরি, অনেক অনেক দ্রুত আর কি আমাদের এক্সিকিউশন হয়, সেই টাইমটা আমরা দেখলাম। এখন আমরা জাস্ট আজকের ক্লাস প্রায় শেষের দিকে শেষ করব। সেটা হচ্ছে নামপাইতে কিভাবে অ্যারে ক্রিয়েট করে সেই ক্রিয়েশনটা দেখবো আর কি। ক্রিয়েশন অ্যারে, ক্রিয়েশন অফ নাম, ক্রিয়েশন অফ নামপাই অ্যারে। সো আমরা এখন থেকে যাই কথা বলবো না কেন, আগের যে অ্যারে কনসেপ্ট দেখলাম, লিস্টের কনসেপ্ট দেখলাম, সবকিছু আমরা এখন আর দেখবো না। এখন সরাসরি আমরা নামপাই নিয়ে কাজ করব, এবং আজকের পরে থেকে যতগুলো ক্লাস হবে সবগুলোতেই নামপাই আসবে আর কি। আমরা পরবর্তীতে যেই ডেটা সায়েন্সের আরো ক্লাস করব, ম্যাটপ্লটলিব কিংবা পান্ডাস, সবকিছুই নামপাই বেস ধরে হবে। সো এই নামপাই কিভাবে আমরা ক্রিয়েট করব সেটা আমরা এখন একটু দেখবো। সো নামপাই অনেকভাবে আমরা ক্রিয়েট করতে পারি, বিল্ট ইন অনেক ফাংশন রয়েছে নামপাইয়ের, আমরা অলরেডি একটা দেখেছি, ডট অ্যারে। সো জাস্ট ইম্পোর্ট করব, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে
জাস্ট আমরা হেল্প যদি করি, আমরা অলরেডি গতকাল বলেছিলাম হেল্প দিয়ে আমরা যে কোনো যদি একটা এনপি ডট অ্যারে কিভাবে লিখতে হয় এটা যদি আমরা দেখতে চাই, হেল্প দিয়ে যদি আমরা এটাকে এক্সিকিউট করি তখন আমাদেরকে অলরেডি বলে দিবে যে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। সো এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের যদি কিবোর্ড থেকে শিফট দিয়ে ট্যাব দেই সেক্ষেত্রে আমাদেরকে এই এনপির পরে কি কি লেখা যায় সবগুলো চলে আসবে, অথবা হেল্পের পরে কি কি লেখা যায় শিফট দিয়ে যদি ট্যাব দিই সেক্ষেত্রে সবগুলো চলে আসবে আর কি। একটা ফাংশন লেখার পরে এরকম অনেক হেল্প চলে আসে আমাকে শিফট দিয়ে যদি ট্যাব দিই। সো আমরা কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারি? আমরা জাস্ট এনপি ডট অ্যারে দিয়ে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। এ সমান সমান আমরা এনপি ডট এ ডাবল আর এ ওয়াই অ্যারে দিয়ে আমরা এখানে 10 20 30 10 20 30 দিয়ে আমরা একটা অ্যারে তৈরি করতে পারি। সো অ্যারে এভাবে তৈরি হয়ে গেছে। সো এটা আমরা অ্যারে ফাংশন ইউজ করে তৈরি করলাম। যদি আমরা টাইপ দেখতে চাই, টাইপ এর টাইপ, সেক্ষেত্রে আমরা দেখবো এটা একটা অ্যারে টাইপ, এনডি অ্যারে। একইভাবে আমাদের আরো অনেক এরকম ফাংশন আছে, এ রেঞ্জ ফাংশন, তারপর হচ্ছে যে আমাদের জিরোস ফাংশন, ওয়ান্স ফাংশন, ফুল ফাংশন, আই ফাংশন, এভাবে আমরা ক্রিয়েট করতে পারি। সো আমরা একটা জিরোস ফাংশন দেখি। আমরা আরেকটা ভ্যালু নেই, বি সমান সমান এনপি ডট জিরোস। জিরোস বলতে বোঝাবে আমার যতগুলো আইটেম থাকবে সবগুলো আইটেমের যতগুলো ডাইমেনশন হবে, আমার মনে করেন পাঁচটা ডাইমেনশন হবে, সব পাঁচটা ডাইমেনশনের সবগুলোই জিরো দিয়ে ফুল হবে। তো সেই ক্ষেত্রে আমার জিরোস এর ভিতরে আমার বলে দিতে হবে ডাইমেনশনটা। সো ডাইমেনশন আমি চাচ্ছি যে একটা ডাইমেনশন, সো একটা ডাইমেনশনে পাঁচটা ভ্যালু থাকবে। সো এইভাবে যদি আমি করে এটাকে এক্সিকিউট করি, সরি এটা দিয়ে জিরোস দিয়ে 5 দিয়ে একটা কমা দিতে হবে, যেহেতু একটা ডাইমেনশন একটা ব্র্যাকেটের ভিতরে এটা দিতে হবে। এনপি ডট জিরোস, ও সরি আমার জিরোস বানানটা ভুল হয়েছে, JDROS, জিরোস। সো এভাবে যদি আমরা যখন ডিক্লেয়ার করব অটোমেটিক আমাদের জিরো ভ্যালু নিয়ে পাঁচটা এলিমেন্ট নিয়ে জিরো ভ্যালুর একটা এনডি অ্যারে তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন বিটাকে প্রিন্ট করি আমরা দেখব যে এই যে পাঁচটা ভ্যালু নিয়ে তৈরি হয়েছে। সো জিরো এটা বাই ডিফল্ট ফ্লোট আকারে, ডাটা টাইপ ফ্লোট আকারে সে ভ্যালুগুলো প্রিন্ট করে। আমরা যদি চাই কোনো কারণে যে এই জিরো ভ্যালুগুলো কিংবা এই ফ্লোট টাইপের যে ভ্যালুগুলো অটোমেটিক্যালি বাই ডিফল্ট জেনারেট হয় সেটা আমি চাচ্ছি যে এটা ইন্টেজার টাইপে হইতে হবে, সেক্ষেত্রে আমাদের ডি টাইপ ইউজ করতে হবে, DTYPE। এটা আমরা সবসময় ইউজ করব, আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব প্রচুর ইউজ করব এটা। সো ডি টাইপে আমরা ইন্টেজার বলে দিব, দিলে তখন আমাদের দেখেন আর ডটের পরে জিরো নেই। একইভাবে আমরা STR এখানে যদি বলে দিই STR, সেক্ষেত্রে আমাদের সবগুলো এমটি স্ট্রিং হিসেবে, যেহেতু আমাদের এখানে জিরো এমটি স্ট্রিং হিসেবে আসবে, এবং তাকে ডি টাইপ বলবে ইউ1। সো আমরা এটা আসছে ইউ1 বলতে ইউনিকোড, সো ইন্টেজার। সো আমরা চাচ্ছি পাঁচটা ভ্যালু থাকবে এবং রো থাকবে তিনটা। সো এভাবে 3 রো, পাঁচটা ভ্যালু। আমরা যদি এখানে 8 দেই সেক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সটা হবে এরকম যে 8টা রো হবে, 5টা কলাম থাকবে। সো প্রথমটা হচ্ছে রো, তারপর ওটা হচ্ছে কলাম। এভাবে আমরা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। সো আমাদের জিরোর সাথে সাথে আমাদের আরেকটা বিল্ট ইন ফাংশন আছে ক্রিয়েট করার জন্য। আমরা সি সমান সমান আই নামের একটা ফাংশন আছে, EYE, সো আই ফাংশনের মাধ্যমে বোঝাচ্ছে যে আমাদের যদি আই ফাংশন ইউজ করি সবগুলো ওয়ান ওয়ান, জিরোর জায়গায় জিরোই বসবে। আই যদি ফাংশনটা ইউজ করি প্রথম পজিশনে ওয়ান, তারপর দ্বিতীয় দ্বিতীয় ঘরে ওয়ান, এই ঘরে ওয়ান, এই ঘরে ওয়ান, এইভাবে ওয়ান হতে থাকবে এবং এটা একটা স্কোয়ার ডাইমেনশন হবে। সো এভাবে আমরা আই ফাংশন ইউজ করতে পারি, এবং ওয়ান নামের আরেকটা ফাংশন আছে সেই ফাংশনটা আমরা ইউজ করতে পারি। আমরা প্রথমে ওয়ানটা দেখি, সরি ওয়ান, ONE, ওয়ান্স। ওয়ান্স একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে আমরা জাস্ট বলে দিব যে আমি ধরেন আমি পাঁচটার ভ্যালু চাচ্ছি, ডি টাইপ ইন্টিজার বলে দিলাম, তখন আমাকে সি, তো তখন আমাকে এই পাঁচটা ওয়ান ভ্যালু দেখাবে। আমার যেমন জিরো হচ্ছে এখানে ওয়ান দেখাবে। আমি সবগুলো যদি ওয়ান চাই তাহলে আমাদের এরকম ভাবে ওয়ান ভ্যালু দিয়ে এরকম
ভ্যালুগুলো অ্যাসাইন করতে হবে। এখন আমি চাচ্ছি যে তিনটা ডাইমেনশন চাচ্ছি। একইভাবে এখানে জাস্ট আমাদের 3 দিতে হবে আর কি। 3 দিয়ে আমরা যখন এক্সিকিউট করব তখন আমাদের এরকম 5টা এলিমেন্ট থাকবে এবং তিনটা তিনটা করে এরকম ভ্যালু থাকবে। আমরা যখন প্র্যাকটিস করব, ডামি ডাটাগুলো যখন তৈরি করব, তখন আমরা এভাবে ডামি ডাটাগুলো তৈরি করে নিব। সো আরেকটা ফাংশন আছে ফুল ফাংশন। ফুল ফাংশন যখন আমরা ইউজ করব, যেমন so এটা আমরা একটু কপি করে আবার এখানে নিই, ফুল ফাংশনটা দেখি। ফুল নামের আরেকটা ফাংশন আছে। ফুল ফাংশন যখন আমরা ইউজ করব, ইউজ করে জাস্ট এখানে আমরা বলে দিব যে ধরি 5, এবং এখানে আমরা বলে দিব হচ্ছে 7। সো যখন এই ফুল ফাংশনটা ইউজ করব, তখন 5 মানে হচ্ছে আমার এই কতবার এই এলিমেন্ট গুলো আসবে। আমার এলিমেন্ট আসবে 5 বার, এবং কোন এলিমেন্ট আসবে সেই এলিমেন্ট হচ্ছে 7। আমি চাচ্ছি এখানে 7 না, আমার এখানে 10 আসতে হবে, কিংবা 10.2, 10.1। তখন আমি যখন এই প্রোগ্রামটা রান করব তখন 5 বার এরকম আসবে। আমার যদি চাই না, আমি একটা ডাইমেনশনে 3 বার করে চাচ্ছি, সো এভাবে দিতে হবে। আমি চাচ্ছি যে 3টা রো হবে, 5টা কলাম হবে। সো এভাবে আমি ডিক্লেয়ার করব 3,5। এভাবে আমরা ফুল ফাংশনটা ইউজ করে আমাদের এভাবে নাম পাইতে ভ্যালু অ্যাসাইন করব। সো আরেকটা ফাংশন আমরা দেখব, সেটা হচ্ছে আই ফাংশন। তো এভাবে আসলে আমাদের ভ্যালুগুলো ডিফাইন করতে হয়। আই ফাংশন দিয়ে, আই ফাংশনটা আমি বলেছিলাম যে এই প্রথম ঘর 1 হবে, তারপর সবগুলো 0 হবে। আবার দ্বিতীয় রোতে আসার পরে দ্বিতীয়টা হবে 0, তারপর এগুলো 1, এভাবে এভাবে হবে। সো এটা যদি আমরা একটা দেখি, আই ফাংশন আই দিয়ে ধরে হচ্ছে 3, 3 যদি দিই, এবং ডি টাইপ, যেহেতু আই ফাংশনও সবগুলো ফ্লোট আকারে হবে, সো আমরা ডি টাইপ বলে দিব সমান সমান ইন্টেজার। ডি টাইপ বলে দিব হচ্ছে INT, ইন্টেজার। সো এটা দিয়ে যদি আমরা রান করি, তখন আমরা দেখতে পাবো যে আমরা কিন্তু এখানে ডাইমেনশন বলছি 3টা, কিন্তু এটা স্কোয়ার হয়ে গেছে। সবসময় আই এরকম 3/3 হবে। এখানে যদি 5 দিয়ে 5/5 হবে, 10 দিলে 10/10 হবে, এবং ওয়ান গুলো এই কর্নারে কর্নারে চলে আসবে। সো এখানে আই ভ্যালুতে মাইনাস পজিশনও অ্যাসাইন করা যায়। যেমন আমি যদি চাই যে আমি চাচ্ছি স্কোয়ার না, আমি চাচ্ছি 4টা রো হবে এবং 5টা কলাম হবে, সেক্ষেত্রে আমরা এভাবে দিয়ে আমরা, সরি, এটা তখন দিয়ে আমাদেরকে ইন্টিজার টাইপটা উঠিয়ে দিতে হবে। So এভাবে দিয়ে আমরা ডিক্লেয়ার করতে np.i45, দুইটা ব্র্যাকেট পড়ে গেছে, np.i45। সো এভাবে আমরা আমাদের 4টা রো 5টা কলাম আমরা এরকম করতে পারি। সো এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো ফ্লোট আকারে আসছে। সো আমরা মাইনাস যদি এখানে একটা মাইনাস দেই, -1 যদি দেই, সেই ক্ষেত্রে যেটা হবে, এই যে 1 যেটা শুরু হয়েছে তার আগের ঘর থেকে 1 শুরু হবে। আগের ঘর থেকে 1 শুরু হলে তাহলে কি হবে, প্রথম প্রথম ঘরটা 0 থাকবে। যদি আমরা একটু দেখি, মাইনাস বলতে বোঝাবো আমরা যে একটা ঘর পর থেকে এটা শুরু হবে। আমরা যদি -2 দিই, সেক্ষেত্রে আমাদের 2টা ঘর পর থেকে এই 1 গুলো শুরু হবে। So আমরা যখন লিনিয়ার অ্যালজেব্রা কিংবা এই রিগ্রেশনের অঙ্কগুলো করি, তখন সেই অঙ্কগুলোর সাথে যদি আমরা একটু মিলাই, তাহলে দেখবো যে আমরা আসলে এই প্রোগ্রামগুলো আগে এই অঙ্কের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে করি এটা। সো এইভাবে আসলে ডিক্লেয়ার করতে হয়। তো আমি লাস্ট এই এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? এভাবে আসলে আমাদের ক্রিয়েশন করতে হয়। np.array, অ্যারের সাথে সাথে এই ধরনের ফাংশন ইউজ করা হয়। এই বিষয়ে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন? সো আমরা এখন আমাদের লাস্ট টপিকস হচ্ছে অ্যারের অ্যাট্রিবিউট, এবং কালকে আমরা মানে পরবর্তী আমরা ক্লাসে যেটা করব, ইন্ডেক্সিং, স্লাইসিং, তারপর হচ্ছে কোরিলেশনের যে অঙ্কগুলো কিভাবে করতে হয়, কোরিলেশন, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল যে ফাংশনগুলো আছে, স্ট্যাটিস্টিক্যাল যে ফাংশনগুলো আছে, এগ্রিগেশন যে ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলো নিয়ে আগামী ক্লাস আমরা সেশনগুলো দেখব। সো আমরা শেষ করব আজকে অ্যারের অ্যাট্রিবিউটগুলো দেখে। সো অ্যারের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট হয়ে থাকে। অ্যারের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট, সো অ্যারের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের মধ্যে আছে হচ্ছে এনডিম একটা অ্যাট্রিবিউট। আমি হ্যাশ দিয়ে লিখি, হ্যাশ NDIM। সো এই অ্যাট্রিবিউট কেন বলছি, এটা একটা ফাংশনের মতো আর কি, এনডিম। এটা দিয়ে
এই যে অ্যারেটা আমরা করেছি, যেমন এই আই ফাংশনটা করেছি, সিটা, এই সিটা কত ডাইমেনশনের, এই এন্ডিম দিয়ে বোঝা যায় হচ্ছে গেট ডাইমেনশন, জাস্ট গেট ডাইমেনশন অফ দ্য অ্যারে। এন্ডিম দিয়ে আমাদের ডাইমেনশন অফ দ্য, মানে আমরা নাম থেকে বুঝতে পারছি আসলে কি। আরেকটা আমাদের সবচেয়ে মানে যে ফাংশনগুলো আমরা তো খুব বেশি ব্যবহার করবো আগামী ক্লাসগুলোতে, সেই ফাংশন মানে অ্যাট্রিবিউট গুলো আমি এখানে ডিফাইন করছি। আরেকটা হচ্ছে শেপ আমরা করব, এই শেপ দিয়ে দেখা হয় এই যে এই অ্যারেটা, এই অ্যারের শেপটা কি রকম। যেমন এটা শেপ কি, এটা শেপ হচ্ছে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা হচ্ছে চারটা রোর একটা ম্যাট্রিক্স এবং পাঁচটা কলাম। তার মানে এটা শেপ হচ্ছে 4/5। তো গেট শেপ অফ দ্য অ্যারে, শেপের জন্য আমরা শেপ ইউজ করব। আরেকটা আমরা খুব বেশি ইউজ করি, সেটা হচ্ছে সাইজ। সো এই এই যে আমরা অ্যারে ডিফাইন করেছি, সি নামের যে অ্যারেটা, এই অ্যারের সাইজটা কত, সে সাইজটা মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। যেমন এটার নাম্বার অফ এলিমেন্ট কত, 15, 20টা। সো নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট, এলিমেন্ট। আমি যখন একটা এক্সেল শিট থেকে এরকম একটা কলামে কিংবা একটা ভেরিয়েবলে ডাটা নিব, নেওয়ার পরে কিন্তু আসলে আমি প্রথম জানবো না যে আসলে এটা শেপ কি, কত বাই কত একটা কত ম্যাট্রিক্সের, কিংবা এটার ভিতরে কতগুলো এলিমেন্ট আছে। তখন আমি সাইজ ফাংশনটা ইউজ করে এক ক্লিকে, এই সাইজ যেই ক্লাসটা আছে এই ক্লাসটা ইউজ করে এক ক্লিকে কিন্তু আমরা ভেরিয়েবলটা বের করতে পারি, সরি সাইজ যে ভেরিয়েবলটা আছে, এটা দিয়ে এক ক্লিক, একটা কমান্ডের মাধ্যমে আমরা সাইজটা বের করতে পারবো আর কি, নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য অ্যারে, অ্যারে। সো আরেকটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে ডি টাইপ। অলরেডি আমরা কাজ করেছি, মানে যখন আমরা ভ্যালুগুলো ফেচ করব এক্সেল শিট থেকে অথবা ডাটাবেস থেকে, তখন যে ভ্যালুটা নিয়েছি এটা আসলে ফ্লোট টাইপ নাকি ইন্টিজার টাইপ নাকি কোন টাইপ, সেটা আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য আমরা ডি টাইপ ফাংশনটা ইউজ করব, টু গেট ডেটা টাইপ, ডেটা টাইপ। এবং আরেকটা আমরা ইউজ করব ভেরিয়েবল, সেটা হচ্ছে আইটেম সাইজ, আইটেম সাইজ। এটা খুব বেশি ইউজ করব না, ইউজ করা হবে না, তারপরেও মাঝে মাঝে এটা ইউজ করা হয়। সেটা হচ্ছে প্রত্যেকটা যে অ্যারে কত বাইটের, সাইজ, বাইট সাইজ অফ দ্য অ্যারে, বাইট সাইজ অফ এভরি এলিমেন্ট, এভরি, EVERY, এভরি এলিমেন্ট। সো এই কাজগুলো আমরা করব। সো আমরা উপরে যে সিটা দেখেছি, সিটা থেকে আমরা এন ডিম, এটা ডাইমেনশনটা আমরা বের করে ফেলি। সো আমরা যখন সি ডট এন ডিম আমরা দিব, সাথে সাথে আমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে টু ডাইমেনশন। টু ডাইমেনশন মানে আমরা বুঝতে পেরেছি, টু ডাইমেনশন, আচ্ছা এ সমান সমান আমরা দিই এনপি ডট অ্যারে, আমরা একটা এর ভ্যালু আমরা নেই, তাহলে আমাদের বুঝতে ক্লিয়ার হবে। 10, 20, 30, 40। সো আমরা এরকম একটা ভ্যালু দিই, ভ্যালু দেওয়ার পরে এখন যদি এ ডট এন ডিম আমরা দেখি, এন ডিম, আমরা দেখতে পাবো এটা কি, একটা ওয়ান ডাইমেনশন। এটা হচ্ছে টু ডাইমেনশন, এরকম 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন, বিভিন্ন ডাইমেনশন হয়, এন ডাইমেনশন। আর ওই যে তো এভাবে, ওই যে জি মনে জি, হয় যে এক্স ওয়াই জেড এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা মানে ডাইমেনশন বলতে এটা বোঝাচ্ছে আর কি। আমরা ম্যাট্রিক্সের অঙ্ক করেছি না, এই একটা ম্যাট্রিক্স এত ইন্টু এত। ওই স্যার মাত্রা স্যার হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে টু দ্বিতীয় মাত্রা ডাইমেনশন। তৃতীয় মাত্রা এরকম আর কি। জি 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 জি, আমরা যখন 3 ডাইমেনশন করব, থ্রি ডাইমেনশন আমরা করব, এখন আজকের ক্লাসে 3 ডাইমেনশন নিয়ে আলোচনা করব না, এটা হচ্ছে 2 ডাইমেনশন আর কি। এইটা হচ্ছে রো থাকবে, কলাম, 2 ডাইমেনশন। আর এটা দেখেন এখানে কিন্তু শুধুমাত্র এ যেটা বলি আমরা, আমরা যদি নিচে নামি, যদি নিচে নামি, এটা কিন্তু শুধুমাত্র একটা ডাইমেনশন, শুধুমাত্র একটা রো আছে। বাট এখানে মাল্টিপল রো আছে, সো এটা হচ্ছে 2 ডাইমেনশন। এটা একটা রো, সেটা একটা রো। ও এভাবে ডাইমেনশনটা দেখা হয়। তারপর শেপটা দেখা হয়, এ ডট আমরা যদি শেপ দেখি, সো এ শেপটা হচ্ছে চার, চারটা, মানে চারটা রো আছে। কয়টা অ্যারো আছে এখানে দেখেন, আর সরি যেটার মধ্যে চারটা, চারটা আছে শেপ। আর যদি আমরা সি এর শেপটা দেখি একইভাবে, সি ডট শেপ, সো সি এর শেপ হচ্ছে কি, চারটা রো আছে, পাঁচটা কলাম আছে দেখেন, একটা কলাম, দুইটা কলাম, তিন, চার, পাঁচটা। আর এটার ক্ষেত্রে কি ছিল, রো একটা,
এবং চারটা কলাম একটাই রো। সো এটা হচ্ছে এভাবে শেপ দেখা হয়। সো আরেকটা আছে আমাদের দেখতে হয় হচ্ছে সাইজ। সো এ ডট সাইজ যখন আমরা দেখবো, সাইজ দিয়ে এলিমেন্ট দেখা হয়। সো আমাদের এর ভিতরে এলিমেন্টই আছে চারটা, So আমাদের চার দেখাবে। আর সি এর ভিতরে আমাদের এলিমেন্ট আছে 20। সো এভাবে এলিমেন্ট দেখা হয় 20 এলিমেন্ট। আরেকটা আছে এর ভিতরে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো সবগুলো ইন্টিজার টাইপের, আর এগুলো হচ্ছে ফ্লোট টাইপের। সো এ ডট ডি টাইপ যখন আমরা দেখব, তখন আমরা দেখব এটা হচ্ছে ইন্টিজার টাইপের। আর যখন, এবং এটা হচ্ছে বাইট, 64 বাইট। সো আর এ ডট সি ডট যখন আমরা ডি টাইপটা দেখব, ডি টাইপ, তখন আমরা দেখব, সরি এস টাইপ হয়ে গেছে, ডি টাইপ, তখন আমরা দেখব এটা হচ্ছে ফ্লোট টাইপের। একইভাবে এ ডট আমরা যদি আইটেম সাইজটা দেখি, এ ডট আইটেম আইটেম সাইজ, এর আইটেম সাইজ হচ্ছে 8। কেন 8? কারণ হচ্ছে ইন্টেজারের এভরি এলিমেন্ট, ইন্টেজার হচ্ছে এভরি এলিমেন্ট 32 বিটের হয়। তো 32 বিট মানে হচ্ছে 8 বিটে কত বাইট? আহ, 1 বিটে কত বাইট? 8 বিটে 1 বাইট, রাইট? 8 বিটে কত বাইট? 8 বিটে কিন্তু 1 বাইট, ছোট বিট, বাইট। সো আমার এই ইন্টেজার ছিল কত? 64 বিটের। সুতরাং আমার আইটেম সাইজ দিয়ে 8 বাইট, 8 × 8 = 64। ক্লিয়ার? এভাবে আমাদের আইটেম সাইজগুলো বের করা হয়। এই বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সো আমাদের পাইথন প্রোগ্রামিং এর এইরকম যেই আইটেমগুলো আছে, এই নামপির যে ডাটা টাইপ আর কি, বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে। যেমন আই ডাটা টাইপ দিয়ে, যেমন আমাদের ইয়ের ক্ষেত্রে, জেনারেল পাইথনের ক্ষেত্রে আমরা ডাটা টাইপ দেখেছিলাম যে ইন্টেজার, এসটিআর, বিওওএল, তারপর হচ্ছে ফ্লোট। আর এখানে একটু ভিন্নতা আছে, আমাদের নামপাই ডাটা টাইপের মধ্যে একটু ভিন্নতা। সেটা আই দিয়ে বোঝানো হয় ইন্টেজার, বি দিয়ে বোঝানো হয় বুলিয়ান, তারপর হচ্ছে ইউ দিয়ে বোঝানো হয় আনসাইন্ড ইন্টেজার, যেটা আসলে কোনো প্লাস মাইনাস কাজ করবে না, আনসাইন্ড সাইন বিটগুলো কাজ করবে না, আনসাইন্ড ইন্টেজার। এফ তে বোঝানো হয় ফ্লোট। এরপরে হচ্ছে যে সি তে বোঝানো হয় কমপ্লেক্স, আমরা যে কমপ্লেক্স ডেটা টাইপ দেখেছি সেই কমপ্লেক্স। এবং এস দিয়ে বোঝানো হয় স্ট্রিং ডেটা টাইপ। এবং ক্যাপিটাল ইউ ইউজ করা হয় আমরা একটু আগে দেখেছিলাম কোন একটা ইয়ের ভিতরে, ইউ ইউ আসছিল আর কি, রেজাল্টটা আর কি। ইউ ইউ দিয়ে বোঝানো হয় ইউনিকোড, ডেটা টাইপ। এছাড়াও ইউনিকোড ডাটা টাইপ, এই এই ধরনের ডাটা টাইপে আসলে আমরা ইউজ করি। এছাড়াও আমরা সাধারণত এই ইউএসসিএফ, আরেকটা আমরা ইউজ করি ডেট টাইমের জন্য, এম ইউজ করি। এছাড়াও এটা হচ্ছে ডেট টাইমের জন্য। এছাড়াও আরো অনেক ডেটা টাইপ আছে। তো ডেটা সায়েন্সের জন্য আমরা মূলত এই কয়েকটা ডেটা টাইপ আমরা ইউজ করি: আই ফর ইন্টেজার, বি ফর বুলিয়ান, ইউ ফর আনসাইন্ড ইন্টেজার, এফ ফর ফ্লোট, সি ফর, বলেন কি, সি ফর কমপ্লেক্স ডেটা টাইপ, এস ফর স্ট্রিং, ইউ ফর ইউনিকোড, এবং এম ফর ডেট টাইম। সো এই ধরনের ডেটা টাইপ, এবং প্রত্যেকটা ডেটা টাইপের বিভিন্ন ধরনের সাইজ থাকে। তো আহ, কোনো কারণে যদি আমাদের এরকম একটা ডেটা টাইপ যদি আছে, যেমন আমাদের যেই উপরের যে ডেটা টাইপটা আমরা দেখেছি ইন্টেজার 64, কোনো কারণে যদি আমাদের এই ডেটা টাইপকে প্রয়োজন হয় যে এটাকে আমাদের চেঞ্জ করে ফ্লোট করতে হবে, সো সেই ক্ষেত্রে আমাদের একটা ফাংশন ইউজ করতে হয়। সেটা হচ্ছে ডট এস টিওয়াইপিই, এই ফাংশনটা ইউজ করে, এস টাইপ ফাংশনটা ইউজ করে আমাদেরকে বলে দিতে হবে আমরা চাচ্ছি ডি টাইপ ইন্টেজারটাকে আমরা ফ্লোটে কনভার্ট করতে। সো তখন এস টাইপে আমাদের ফ্লোটটাকে ডিক্লেয়ার করে দিলেই আমাদের অটোমেটিক্যালি আমাদের এটা ফ্লোটে কনভার্ট হয়ে যাবে। সো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, আমরা দেখতে পাবো আগে কিন্তু এটাকে প্রিন্ট করলে দেখা গেছিল এর টাইপটা ছিল ইন্টেজার। এখন যদি আমরা এর টাইপটা দেখি, টাইপ যদি দেখি, সেক্ষেত্রে আমার এর টাইপটা হয়ে যাবে, সরি টাইপ না, আমরা এর ভ্যালুটা যদি দেখি, ডি টাইপ, সরি, এ ডট এ ডট ডি টাইপ যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো এটা ইন্টেজার। বাট আমরা যখন এটাকে কনভার্ট করব, কনভার্ট করে আমরা বি তে যখন রাখবো, বি অথবা জেড জেড সমান সমান, যখন আমরা কনভার্ট করে যখন আমরা জেড জেডটা দেখবো, তখন দেখবো এই জেড জেড এর টাইপটা চেঞ্জ হয়ে গেছে, ফ্লোট টাইপ। এবং জেড জেড কে যখন আমরা প্রিন্ট করব, তখন দেখবো যে আমাদের
একটা ফ্লোট টাইপের ভ্যালু হয়েছে। সো এভাবে আমরা কনভার্ট করব। সো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আমরা আজকে কাভার করেছি যে নামপাই সম্পর্কে মোটামুটি বিস্তারিত অনেক কিছু কাভার করেছি। কেন ইউজ করা হয়, নামপাইয়ের মাধ্যমে মেমরি কিভাবে দেখা হয়, নামপাইয়ের মাধ্যমে কিভাবে আসলেই ফাস্ট কিনা সেই বিষয়টা আমরা একটা প্রোগ্রামিং এর মাধ্যমে দেখলাম। এছাড়াও আমরা দেখলাম কিভাবে নামপাই ক্রিয়েট করতে হয়, কি কি ফাংশনের মাধ্যমে সেটা দেখলাম। আমরা দেখেছি যে নামপাইয়ের ডাটা টাইপ দেখেছি, ডাটা টাইপ থেকে কিভাবে অন্য ডাটা টাইপে কনভার্ট করতে হয় সেটাও দেখেছি। তো আগামী ক্লাসে আমরা দেখব ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং অলরেডি আমরা নামপাই ইউজটা দেখে ফেলেছি। এখন আমাদের ক্ষেত্রে ক্লাস করাগুলো খুব সহজ হবে। আমরা ইন্ডেক্সিং করব, স্লাইসিং করব। ইন্ডেক্সিং বলতে প্রত্যেকটা ভ্যালুগুলো কিভাবে ফেচ করতে হয় সেটা করব। ইন্সপেকশন করব, আমরা একটা অ্যারেকে কিভাবে ইন্সপেকশন করতে হয়। ম্যাথমেটিক্যাল অপারেশন করব, যেমন এগ্রিগেশন যে ফাংশনগুলো আছে ওটা ইউজ করব। তারপর হচ্ছে কম্বাইন করব, দুই তিনটা অ্যারে থাকলে সেই অ্যারেটাকে একসাথে কম্বাইন করব, স্প্লিট করব, কনকাটেনেট করব। তারপর হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলো দেখব। তারপর হচ্ছে যে এইখান থেকে কিভাবে আমরা এই যেমন ডাটা টাইপ আছে 10 20 30 40, সেটাকে কিভাবে ফিল্টার করব, এখান থেকে কোন ভ্যালুটাকে ফিল্টার করে খুঁজে বের করব, সার্চ করব, শর্ট করব। তারপর হচ্ছে আমরা এখান থেকে কিভাবে কোরিলেশন তৈরি করব, কোএফিশিয়েন্ট করব, স্ট্যাটিস্টিক্যাল ফাংশনগুলো করব, এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে কভার করব। তো আজকে ক্লাসে এই পর্যন্তই। কারো কোনো কি কোশ্চেন আছে? না স্যার। তো আমরা তাহলে শেষ করতে পারি। আপনার অনুমতি দিলে আমরা শেষ করব।